মনে করে দিয়েছো। আচ্ছা, ওকে, স্টার্ট হয়েছে, গুড। সো আজকে আমরা এখান থেকে স্টার্ট করব লেটেন্ট হিট অফ ফিউশন বা লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। এই বিষয়গুলো মূলত আমরা বোঝার চেষ্টা করব যে ফ্যাক্টটা অ্যাকচুয়ালি কি। দেখো, আমরা যদি বলি লেটেন্ট হিট অফ ফিউশন, এখানে কি হয় প্রথমে বুঝতে হবে যে এই বিষয়টা কিসের সাথে রিলেটেড, লেটেন্ট হিট অফ ফিউশনটা কার সাথে রিলেটেড। ওকে, এইখানে রিলেটেড হচ্ছে যখন যে কোনো একটা অবজেক্ট তার সলিড ফেস থেকে বা সলিড স্টেট থেকে, ফেস বলতে পারো, ফেস মানে হচ্ছে দশা, স্টেট মানে হচ্ছে দশা, মানে তার অবস্থা। দশা বলতে কি তার অবস্থা, সেটা কি সলিড না লিকুইড না গ্যাস, এটা হচ্ছে তার অবস্থা। সেটাকে আমরা ফেস বলতে পারি অথবা সেটাকে আমরা স্টেট বলতে পারি। তাহলে লেটেন্ট হিট অফ ফিউশনটা কার সাথে রিলেটেড? সেটা রিলেটেড সলিড থেকে। সলিড থেকে কি হবে বলতো? লেটেন্ট হিট অফ ফিউশনে কি হয়, চেঞ্জটা কি হবে? ওয়াটার লিকুইড লিকুইড হবে, তাই না? সলিড লিকুইড হবে, জেনারেল কি সলিড থেকে লিকুইড। দ্যাট মিন্স এই ফেজ চেঞ্জ বা এই স্টেট চেঞ্জের ক্ষেত্রেই মূলত লেটেন্ট হিট অফ ফিউশন বিষয়টা রিলেটেড। তার মানে সলিড থেকে লিকুইড হবে, সলিড থেকে লিকুইড হবে। এখানে আমি ব্র্যাকেটে একটা বিষয় মেনশন করব, সেটা হচ্ছে টেম্পারেচারের ফ্যাক্ট। সলিড থেকে লিকুইড হবে কোন টেম্পারেচারে? সলিড থেকে 0 ডিগ্রি লিকুইড হবে কোন টেম্পারেচারে? দেখো, জিরো হচ্ছে অনলি ফর আইস, একটা স্পেসিফিক ম্যাটেরিয়াল। তো তুমি তো সবগুলাকে সাধারণভাবে জিরো বললে সেটা তো হবে না, তাই না? তাহলে সাধারণভাবে তুমি কি বলবা? সাধারণভাবে কি বলতে হবে যে হ্যাঁ সলিড থেকে লিকুইড হবে কোন টেম্পারেচারে, সেটা এই যে লেটেন্ট হিট অফ ফিউশন হবে বা স্টেট চেঞ্জটা হবে সেটা কোন টেম্পারেচারে? সেই টেম্পারেচারটা হচ্ছে তার মেল্টিং টেম্পারেচার। কি হবে? কোন টেম্পারেচারে সলিড থেকে লিকুইড হবে? মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার রাইট, মেল্টিং টেম্পারেচার। বিষয়টা কিন্তু মনে রাখতে হবে যে সলিড থেকে লিকুইড হবে কোন টেম্পারেচারে? মেল্টিং টেম্পারেচারে। এবং এই মেল্টিং টেম্পারেচারটা কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না যত সময় পর্যন্ত স্টেট চেঞ্জ হয়। যত সময় পর্যন্ত সলিড থেকে লিকুইড হবে তার মেল্টিং টেম্পারেচারটা কি থাকবে? একই থাকবে। এখন আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমি একটু লেখা ছোট, আমি বলে দিচ্ছি। দেখো, লেডের ক্ষেত্রে তার মেল্টিং টেম্পারেচার হচ্ছে 327.5 ডিগ্রি সেলসিয়াস। টিনের জন্য 231.9। এগুলো মনে রাখতে হবে না, আমি জাস্ট ফর এক্সাম্পল আমি লিখেছি। এখন আমি যদি তোমাদেরকে আস্ক করি, আমি এক টুকরা লেড নিয়েছি, লেডটাকে আমি হিট করব। হিট করার দরুন সেটা সলিড থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয়েছে, সলিড থেকে লিকুইড স্টেটে কনভার্ট হয়েছে। এখন আমি বললাম যে এই কনভার্সনে শুধুমাত্র হিট অ্যাবজর্ব হয়েছে এবং যে হিটটা অ্যাবজর্ব হয়েছে সেটা লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট অফ ফিউশন, লেডের জন্য লেটেন্ট হিট অফ ফিউশনের ভ্যালু হচ্ছে 4.799 কিলোজুল পার মোল। এই ইনফরমেশনটা আমি যদি দিয়ে বলি, তাহলে বলো তো লেডের টেম্পারেচার তখন কত ছিল? 370 রাইট, ডিগ্রি 300, হ্যাঁ 327.5 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এই ইনফরমেশনটা তুমি গ্রিপ করতে হবে, বুঝে নিতে হবে। কিভাবে তুমি বুঝতে পেরেছো? যেহেতু এখানে শুধুমাত্র লেটেন্ট হিটটাই হয়েছে, লেটেন্ট হিট অ্যাবজর্ব হয়েছে, বাকি অন্য কোনো টেম্পারেচার রাইজ হয় নাই। তাহলে লেডের ক্ষেত্রে হলে ওই সময় লেডের ওইখানে বা যে কন্টেনারে তুমি লেড রেখে হিট করেছো সেই কন্টেনারের লেডের মধ্যে যদি থার্মোমিটার দাও, তাহলে থার্মোমিটারের রিডিংটা দেখাবে লেডের মেল্টিং টেম্পারেচার। লেডের কি দেখাবে? মেল্টিং টেম্পারেচার। যেমন তুমি বরফের ক্ষেত্রে, বরফ যদি কোনো একটা কন্টেনারে নিয়ে হিট করতে থাকো, বরফ মেল্ট হওয়া পর্যন্ত, স্টেট চেঞ্জ হওয়া পর্যন্ত, সলিড থেকে লিকুইড হওয়া পর্যন্ত ওর টেম্পারেচার ফিক্স থাকবে। কত থাকবে? ফিক্স থাকবে, কিন্তু কত থাকবে? তোমাকে টেম্পারেচারের ভ্যালুটা, মেল্টিং টেম্পারেচার, রাইট, টেম্পারেচারের ভ্যালুটা মনে রাখাটা ইম্পর্টেন্ট না, ভ্যালু আমরা তোমাদেরকে প্রোভাইড করব তোমাকে, বাট বিষয়টা মাথায় রাখতে হবে যে এই টেম্পারেচারটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার। ক্লিয়ার? তার মানে লেটেন্ট হিট অফ ফিউশনের ক্ষেত্রে কি হয়? সলিড থেকে লিকুইড হবে অ্যাট হুইচ টেম্পারেচার? অ্যাট মেল্টিং টেম্পারেচার। সাপোজ লেডের ক্ষেত্রে তার মেল্টিং টেম্পারেচার, টিনের ক্ষেত্রে তার মেল্টিং টেম্পারেচার, কোবাল্টের ক্ষেত্রে তার মেল্টিং টেম্পারেচার, আইসের ক্ষেত্রে তার মেল্টিং টেম্পারেচার। সো দেখো, কোনো কোনো জায়গায় এই টেম্পারেচার না, মানে মেল্টিং টেম্পারেচার ইনফরমেশন আকারে দেওয়া থাকবে, কিন্তু
যখন আমরা ক্যালকুলেট করব, সাপোজ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি লেটেন্ট হিট অফ ফিউশন এর ভ্যালু এর মাধ্যমে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি যে কত পরিমাণ হিট অ্যাবজর্ব হলে এক টুকরা লেড মেল্ট হয়ে পুরোপুরি লিকুইডে কনভার্ট হবে উইদাউট চেঞ্জিং টেম্পারেচার, কোনো টেম্পারেচার চেঞ্জ না করার মাধ্যমে কতটুকু হিট অ্যাবজর্ব হলে সলিড থেকে লিকুইডে আসবে, আমরা চাইলে সেই অ্যামাউন্ট অফ হিট ক্যালকুলেট করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে সেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, কত পরিমাণ হিট অ্যাবজর্ব হবে। দেখো আমি এখানে একটা কন্টেইনার নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, আমি এখানে এক টুকরা লেড নিচ্ছি, এই লেডটা এখন সলিড অবস্থায় আছে, এটাকে আমি হিট করব, সলিড অবস্থা থেকে হিট করব, সলিড থেকে কি হবে জাস্ট লিকুইড হবে, এবং এর ক্ষেত্রে তার লেটেন্ট হিট অফ ফিউশনের ভ্যালু যদি দেওয়া থাকে আমি বলতে পারি যে এখানে এত পরিমাণ হিট অ্যাবজর্ব করার দরুন লেড পুরাপুরি মেল্ট হয়ে লিকুইড স্টেটে চলে যাবে, পুরাপুরি মেল্ট হয়ে লিকুইড স্টেটে চলে আসবে। তো সেই অ্যামাউন্টটা কিভাবে আমি ক্যালকুলেট করতে পারি, সেই অ্যামাউন্টটা আমি ক্যালকুলেট করতে পারি কিউ ইজ ইকুয়ালস টু, আমি এখানে কত গ্রাম লেড নিয়েছি সেই ম্যাসটা আমার লাগবে, লেডের ভর, লেডের ম্যাস এম, এম হচ্ছে লেডের ম্যাস, আর এখানে লেডের ক্ষেত্রে তার লেটেন্ট হিট অফ ফিউশনের ভ্যালু, ফিউশন বলতে যখন আমরা মেল্টিং নিব তখন হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন, এটাকে বাংলায় তোমরা শিখে এসেছো গলনের সুপ্ত তাপ, কি শিখেছো গলনের সুপ্ত তাপ, এটাকে আমরা বলি লেটেন্ট হিট অফ ফিউশন। সো কতটুকু হিট এখানে অ্যাবজর্ব হলে পুরোপুরি লেডটা মেল্ট হয়ে যাবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি এম এল এফ এর মাধ্যমে। আগে আমরা একটা ইকুয়েশন শিখেছিলাম যে ইকুয়েশনটার মাধ্যমে আমরা কতটুকু হিট অ্যাবজর্ব হয় বা কতটুকু হিট রিলিজ হয় সেটা বের করতে পারি, সেই ইকুয়েশনটা ছিল কিউ ইজ ইকুয়ালস টু এমসি ডেল্টা টি, ওখানে স্পেসিফিক হিট ছিল এবং চেঞ্জ অফ দ্য টেম্পারেচার, তার মানে ওখানে কি হচ্ছে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে। বাট লেটেন্ট হিট অফ ফিউশনের ক্ষেত্রে বা এই স্টেট চেঞ্জের ক্ষেত্রে এখানে কি কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এই কারণে কিন্তু এখানে দেখো টেম্পারেচারের কোনো টার্ম নাই, টেম্পারেচারের কোনো পার্ট নাই, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে টি এর কোনো ফাংশন নাই। তোমাদেরকে কনফিউজড করার জন্য প্রবলেমে টেম্পারেচারের ভ্যালু দেওয়া থাকবে, বাট তোমাকে বুঝতে হবে কি এটা কি লেটেন্ট হিট হচ্ছে না কি হচ্ছে সেই বিষয়টা বুঝে ইকুয়েশন চুজ করতে হবে। যদি দেখো যে এখানে টেম্পারেচার কনস্ট্যান্টই থাকবে, শুধুমাত্র স্টেট চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি যে ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারো সেই ইকুয়েশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু এম এল এফ ফর সলিড টু লিকুইড, যখন স্টেটটা চেঞ্জ হবে সলিড থেকে লিকুইড তখন তুমি এই ইকুয়েশনের মাধ্যমে কতটুকু হিট অ্যাবজর্ব হবে বা কতটুকু হিট রিলিজ হবে সেটা ক্যালকুলেট করতে পারো। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা লেটেন্ট হিট অফ ফিউশনের জন্য। এখন আমরা আসবো লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনের ক্ষেত্রে। সো এখানে লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনে কার জন্য হবে, এই লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনটা কিসের মানে কোন চেঞ্জের সাথে রিলেটেড, কেউ একজন আনসার করো। লিকুইড টু গ্যাস, ভেরি গুড। এখানে লিকুইড টু কি হবে বলো, লিকুইড টু গ্যাস স্যার, লিকুইড টু গ্যাস। জেনারেলি আমরা গ্যাস বলবো, আর যদি ওয়াটার হয় সেই ক্ষেত্রে আমরা ভ্যাপার বলতে পারি, অন্য ক্ষেত্রে স্টিম বা ভ্যাপার শুধুমাত্র ওয়াটারের জন্য, তো জেনারেল হচ্ছে লিকুইড টু গ্যাস। লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনটা রিলেটেড হচ্ছে লিকুইড টু গ্যাস। তো এই ক্ষেত্রে কোন টেম্পারেচারে হবে এই ঘটনাটা, কোন টেম্পারেচারে ঘটবে, কোন স্যার হিট টেম্পারেচারে অফ ভ্যাপারাইজেশনে, টেম্পারেচার অফ ভ্যাপারাইজেশন, টেম্পারেচার অফ ভ্যাপারাইজেশন, এটাকে আমরা বলি বয়েলিং টেম্পারেচার। কি বলি এটাকে, বয়েলিং টেম্পারেচার। যে টেম্পারেচার এটা ঘটবে সেই টেম্পারেচারটার নাম হচ্ছে বয়েলিং টেম্পারেচার, বয়েলিং টেম্পারেচার। এবং থ্রু আউট দ্য প্রসেস, ফুল প্রসেস ঘটা পর্যন্ত টেম্পারেচারটা ওই টেম্পারেচারই থাকবে, ওই বয়েলিং টেম্পারেচারই থাকবে, চেঞ্জ হবে না, টেম্পারেচার চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো লেডের বয়েলিং টেম্পারেচার হচ্ছে 1749 ডিগ্রি সেলসিয়াস। সো এই টেম্পারেচারে আসলে বয়েল হওয়া স্টার্ট হবে এবং পুরাপুরি বয়েল হতে যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব হবে সেই অ্যামাউন্ট অফ হিটই হচ্ছে আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি কিসের মাধ্যমে, লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনের মাধ্যমে। সো সেটা আমরা ইকুয়েশন কিভাবে লিখতে পারি, লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনের মাধ্যমে কতটুকু হিট অ্যাবজর্ব হলে পুরাপুরি লেড, যতটুকু লেড আছে পুরাপুরি সেটা ভ্যাপারে কনভার্ট হয়ে যাবে, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি এটার মাধ্যমে। কিউ ইজ ইকুয়ালস টু, একইভাবে এখানে এম ম্যাস অফ দ্য লেড, লিকুইড লেড, এই লিকুইড লেডের ভর, আর সাথে কি থাকবে লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন।
লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন দেখো লেডের ক্ষেত্রে হচ্ছে 177.7 কিলোজুল পার মোল, সেটাই সেই ভ্যালু আমার জানা থাকলে, আমার ম্যাথ জানা থাকলে আমি বের করতে পারি কতটুকু হিট অ্যাবজর্ব হলে এত গ্রাম লেড কমপ্লিটলি ভ্যাপারে কনভার্ট হয়ে যাবে, দ্যাট মিনস কমপ্লিটলি গ্যাসিয়াস স্টেটে চলে যাবে। ওকে, তো দেখো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এম হচ্ছে ম্যাস, লিকুইড লিকুইড যে সাবস্টেন্স বা লিকুইড যে অবজেক্ট তার ম্যাস হবে, আর এটা হচ্ছে যে অবজেক্ট তোমাকে দেওয়া হবে তার লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। এখানে কোনো অবজেক্টের লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনের ভ্যালু তোমাকে মেমোরাইজ করতে হবে না, আমরা তোমাদেরকে এটা দিয়েই দিব, তোমাকে শুধু ধরতে হবে যে এখানে কোন স্টেটটা চেঞ্জ হচ্ছে আর এখানে কোন হিটটা নেওয়া হবে, লেটেন্ট হিট অফ ফিউশন নেওয়া হবে নাকি লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন নেওয়া হবে, এবং আমি ইকুয়েশন নিব এটা। তো এই ক্ষেত্রে আমরা এমএলভি কেন নিয়েছি, এই ইকুয়েশনটা কেন নিলাম, কিউ ইজ ইকুয়ালস টু এমএলভি কেন নেওয়া হয়েছে, নেওয়ার একমাত্র কারণ যে এখানে আমাদের টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, এবং সেই টেম্পারেচারটা কি টেম্পারেচার হবে, সেই টেম্পারেচারটা হবে বয়লিং টেম্পারেচার। তো বয়লিং টেম্পারেচারেই এই স্টেট চেঞ্জের ঘটনা ঘটবে। ওকে, আচ্ছা, কার কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো এই দুইটা টপিক নিয়ে, লেটেন্ট হিট অফ ফিউশন এবং লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আস্ক করতে পারো। নো কোশ্চেন, তাহলে বলো তো কোবাল্টের ক্ষেত্রে মেল্টিং এর যে হিট অ্যাবজর্ব হবে, কোবাল্ট মেল্ট হবে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মেল্ট হয়, স্টার্ট করবে? Sir, 1495 degrees Celsius. রাইট, 1495 ডিগ্রি সেলসিয়াসে এটা মেল্ট হয়, স্টার্ট করবে, এবং পুরোপুরি মেল্ট হয়ে যাবে। পুরোপুরি মেল্ট হলেও তার টেম্পারেচার কত থাকবে, ওই পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত Same, sir. টেম্পারেচার সেম থাকবে, 1495. 1495। হ্যাঁ, এই বিষয়টাই মাথায় রাখবা যে আসলে যখন লেটেন্ট হিটের ফ্যাক্টটা থাকে তখন তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখতে হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এখন তোমাকে জেনারেলি যদি কোশ্চেন করি যে হ্যাঁ টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, বাট সেই টেম্পারেচারটা কত টেম্পারেচার বা কি টেম্পারেচার, তোমাকে কিন্তু সেটা কোনো ভ্যালু বলতে হবে না, কি বলতে হবে যে সেটা হচ্ছে তার মেল্টিং টেম্পারেচার অথবা তার বয়েলিং টেম্পারেচার, ওই টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। যে টেম্পারেচারে ওই অবজেক্ট মেল্ট হয় স্টার্ট করে, যে টেম্পারেচারে ওই অবজেক্ট বয়েল হয় স্টার্ট করে, ওই টেম্পারেচারে থাকবে। ক্লিয়ার বিষয়টা? Yes, sir. Yes, sir. এইটা হচ্ছে কনসেপ্ট, এইটা হচ্ছে তোমাদের কনসেপ্ট। ঠিক আছে, কনসেপ্টটা কি, এই দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে, দুইটা পয়েন্ট যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। এখন কোশ্চেন হচ্ছে কত টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কি হবে, সেটা কি কোনো ফিক্সড ভ্যালু? হ্যাঁ, ফিক্সড ভ্যালু, কিন্তু একটা ম্যাটেরিয়ালের জন্য একটা, এক ম্যাটেরিয়ালের জন্য এক এক ধরনের। তাহলে তাকে আমরা সাধারণভাবে কি নাম দিতে পারি, সাধারণভাবে যখন সেটা স্টেট চেঞ্জ হচ্ছে সলিড টু লিকুইড তখন তার নাম হচ্ছে মেল্টিং টেম্পারেচার, ওই টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আবার যখন লিকুইড থেকে গ্যাস তখন তার নাম হবে বয়েলিং টেম্পারেচার, ওই বয়েলিং টেম্পারেচার থাকবে। তো জেনারেলি আমরা এই হিট অফ ট্রান্সফরমেশন মানে হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটের ট্রান্সফরমেশনের হিটকে এভাবে লিখতে পারি, কিউ ইজ ইকুয়ালস টু এম ইনটু এল। এল হচ্ছে লেটেন্ট হিট, সেটা ভ্যাপারাইজেশন হলে এখানে হবে ভি, আর যদি ফিউশন হয় এখানে হবে এফ। ওকে, তো এই ইকুয়েশনগুলোর মাধ্যমে আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারবো। বিষয়টা কারো কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, সো এরপরে দেখো বিষয়টা, একটা জিনিস এখনো আলোচনা করি নাই, তাহলে ক্লিয়ার হলো কিভাবে, সেটা হচ্ছে এর ইউনিট কিন্তু আলোচনা করা হয় নাই। লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন বা লেটেন্ট হিট অফ ফিউশন এর ইউনিটটা কি হবে, এর ইউনিট কি হবে? দেখো ইউনিট ভেরি সিম্পল, এখানে এল হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন বা ভ্যাপারাইজেশন, তো এল ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এম, কিউ ডিভাইডেড বাই এম। সো এখানে তুমি কি নিবা, এখানে কি হবে, লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনের ইউনিটটা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ kg. বিষয়টা। দেখো হওয়া উচিত কি জুল পার কেজি, তাই না? জুল পার কেজি হওয়ার কথা। তো জুল পার কেজি, sir. এখানে দেখো এই কেজি কে জেনারেলি এটাকে লেটেন্ট হিট গুলা সাধারণত কেমিক্যাল যদি আমরা ফ্যাক্ট হিসাবে চিন্তা করি বা সাবস্টেন্স হিসাবে চিন্তা করি, জুল পার কেজি এটাও ওকে, এভাবে দেখো হয় জুল পার কেজি, এটাও কারেক্ট আনসার, আমি স্মার্ট ওয়েতে লিখি জুল পার কেজি। ওকে, এটাও ঠিক। আবার যদি আমি বলি যে জুল পার মোল, এটাও কিন্তু কারেক্ট, জুল
পার Yes, মোল, sir. এটাও কারেক্ট। আমি যদি বলি জুল পার কেজি, ওকে এটাও কারেক্ট। আমি যদি বলি জুল পার মোল, সেটাও কারেক্ট। দুইটা ইউনিট হতে পারে। কার কার ইউনিট এটা? এটা হচ্ছে লেটেন্ট হিটের ইউনিট। সো সেটা লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন হলেও যে ইউনিট হবে, লেটেন্ট হিট অফ ফিউশন হলেও সেই একই ইউনিট হবে, জুল পার কেজি অথবা জুল পার মোল। এখন Sir, আমাদের টপিকটা বলো। ক্যালোরি বাই গ্রাম দিলে হবে না? ক্যালোরি বাই গ্রাম দিলেও হবে, ওটা সিজিএস সিস্টেমে কোথাও থাকতে পারে ইউনিট কনভার্সন, যে সিজিএস সিস্টেমে দেওয়া আছে কি ক্যালোরি পার গ্রাম দেওয়া আছে, তোমাকে কেজি পার মানে হচ্ছে জুল পার কেজিতে কনভার্ট করে নিতে হতে পারে। ওকে, সিজিএস সিস্টেমে ইউনিট হবে ক্যালোরি, এরকম সেটা হিটের ইউনিট হচ্ছে ক্যালোরি ডিভাইডেড বাই ম্যাসের ইউনিট হচ্ছে গ্রাম, সো ক্যালোরি পার গ্রাম এটা হতে পারে, অথবা ক্যালোরি পার মোল সেটা হতে পারে। ওকে, অথবা এটা হতে পারে ক্যালোরি পার মোল, এটা সিজিএস সিস্টেমের ইউনিট। আর এটা হচ্ছে এসআই সিস্টেমের ইউনিট। এখানে যে দুইটা ইউনিট প্রথমে লিখেছি, এই দুইটা ইউনিট হচ্ছে এসআই সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে সিজিএস সিস্টেম, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এই সিস্টেমের ইউনিট, সিজিএস সিস্টেমের ইউনিট হচ্ছে ক্যালোরি পার গ্রাম অথবা ক্যালোরি পার মোল। আশা করি বিষয়টা ক্লিয়ার। Yes, sir. ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, কেউ একজন দ্রুত আমাকে কনভার্ট করে দিতে পারবা, লেডের মেল্টিং টেম্পারেচার 327.5 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ফারেনহাইটে নিলে কত হবে? শিখে আসছো তোমরা, যদি না পারো আমি আবার শিখিয়ে দিব, কোনো প্রবলেম নাই। 605. কত হবে? 600.5. 600.5 ডিগ্রি ফারেনহাইট, রাইট? এই No, sir. কনভার্সনটা Kelvin, তোমাদের sir, এটা, sir. কেলভিনে নিয়েছো, আমি বলেছি ফারেনহাইটে। ফারেনহাইটে নিতেছি ও। ফারেনহাইটে কনভার্ট করতে হবে। লেডের এই যে বয়লিং মেল্টিং টেম্পারেচার, এটাকে কনভার্ট করো কিসে? ফারেনহাইটে, ডিগ্রি ফারেনহাইট। 621.5 Fahrenheit. 621.5 ডিগ্রি ফারেনহাইট। এই বিষয়টা আমি এখন লিখলাম এই কারণে, কোনো প্রবলেমে হয়তো তোমার মেল্টিং টেম্পারেচার সরাসরি ডিগ্রি সেলসিয়াসে না দিয়ে এখানে ফারেনহাইটে দেওয়া হতে পারে। তো ফারেনহাইটে থাকলে সেটাকে তোমার ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনে কনভার্সনটা জানতে হবে। কনভার্সন করার ওয়ে হচ্ছে, তোমরা সংক্ষেপেও করতে পারো অথবা ইকুয়েশন ইউজ করতে পারো, C/5 ইজ ইকুয়ালস টু F মাইনাস, মানে ফারেনহাইট স্কেল -32 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, এখান থেকে সব ধরনের কনভার্সন গুলা করতে পারো, ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস, অথবা কেলভিনের তো জানোই ডিগ্রি থেকে কেলভিন কিভাবে হয়। তো এই কনভার্সন গুলো কোনো প্রবলেমে তোমাদের কাজে লাগতে পারে, কনভার্সন করে নিয়ে তখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যে টেম্পারেচারে দেওয়া হোক না কেন, ফাইনালি তোমাকে কেলভিনে কনভার্ট করে ক্যালকুলেশন করতে হবে। ওকে, এটা হলো আমাদের আলোচনা অ্যাবাউট দ্য লেটেন্ট হিট। এখন আমরা আসবো হিট অ্যান্ড ওয়ার্ক ডান। কোন একটা সিস্টেম যখন হিট অ্যাবজর্ব করে বা কোন একটা সিস্টেম যখন হিট রিলিজ করে, তখন ওই সিস্টেম কিছু ওয়ার্ক বা কিছু কাজ করতে পারে বা কিছু কাজ হয়। হিটের মাধ্যমে আমরা কাজ পাই, যে কনসেপ্ট থেকে আমরা হিট ইঞ্জিন তৈরি করেছি, হিট ইঞ্জিন তৈরি হয়েছে। তো সেখানে মূল কনসেপ্টটা হচ্ছে কোনো একটা সিস্টেম যখন হিট অ্যাবজর্ব করে, তখন সেই অ্যাবজর্বিং হিটের মাধ্যমে কিছু ওয়ার্ক ডান হতে পারে। আবার যখন হিট রিলিজ হয় বা সারাউন্ডিং এ বা এনভায়রনমেন্টে যখন হিট ছেড়ে দেয়, তখনও কিছু ওয়ার্ক ডান হতে পারে বা কাজ হতে পারে। আমরা এখন শিখবো সেই ওয়েটা কিভাবে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি, কি ওয়েতে। টপিকটা হচ্ছে আমাদের হিট অ্যান্ড ওয়ার্ক ডান। সো দেখো, এখানে আমরা দুইটা সিস্টেম কনসিডার করি, একই রকম দুইটা সিস্টেম। এটা একটা সিস্টেম আমরা পিস্টন সিলিন্ডার সিস্টেম নিলাম, পিস্টন এবং সিলিন্ডারের মুখে একটা পিস্টন দেওয়া, যেটা হচ্ছে স্মুথলি মুভ করতে পারে। ওকে, সো দেখো এখানে আমি এই একটা পিস্টন কাউন্ট করলাম, যে পিস্টনটা কোনো ফ্রিকশন নাই ধরবো, ফ্রিকশন ছাড়া স্মুথলি মুভ করতে পারে। এদিকে তার মুভমেন্ট হতে পারে যে কোনো দিকে, ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড, যে কোনো ডিরেকশনে তার মুভমেন্ট হতে পারে। এখানে আমি সিমিলার একদম সেম আরেকটা পিস্টন কাউন্ট করলাম বা কনসিডার করলাম। ওকে, এই দুইটা পিস্টন এভাবে কনসিডার করলাম।
প্রথম পিস্টন দেখো এর মধ্যে গ্যাস, হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা গ্যাসের মিক্সচার যে কোনো কিছুই থাকতে পারে, তবে এক টাইপের গ্যাস হলে এক্সপেরিমেন্টটা রেজাল্ট অ্যাকুরেট হবে। সো হাইড্রোজেন গ্যাস অথবা তুমি অক্সিজেন গ্যাস যে কোনো এক ধরনের গ্যাস নিতে পারো। সো গ্যাস দ্বারা এটা ফিল আপ করা। এখন কি হলো, এই এই সিস্টেম দেখো, এই সিস্টেম কি করলো, এখানে কিছু হিট সে অ্যাবজর্ব করে নিল। কিউ, কিউ হচ্ছে কি অ্যাবজর্ব হচ্ছে। তাহলে বলো তো এখানে কিউটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এই সিস্টেমটা কিউ পরিমাণ হিট অ্যাবজর্ব করে নিল, তাহলে এটা পজিটিভ স্যার। পজিটিভ হবে। যেহেতু এটা অ্যাবজর্ব করে নিয়েছে, কিউটা যেহেতু অ্যাবজর্ব হচ্ছে সিস্টেম দ্বারা, তাহলে পজিটিভ হবে। এখন পজিটিভ হচ্ছে, কি হবে, এই সিস্টেম যদি হিট অ্যাবজর্ব করে তাহলে আলটিমেট ফল কি হবে, ফলাফল কি হবে? হিট অ্যাবজর্বের দরুন এখানে কি টেম্পারেচার পরিবর্তন হবে? ইনক্রিজিং। হ্যাঁ, টেম্পারেচার ইনক্রিজ হবে, রাইট। তো টেম্পারেচার ইনক্রিজ হলে আলটিমেটলি ফলটা কি হবে? এই পিস্টনের বা এখানে এই স্টেট মানে এখানে কি চেঞ্জ হবে, কি ঘটবে? ঘটবে যেটা গ্যাস প্রেসার মলিকুল ইনক্রিজিং। গুলা প্রেসার ইনক্রিজিং হবে, রাইট রাইট। চলে আসবে। কি হবে বলো, আবার বলো, আমি বুঝতে। রাইট রাইট সাইডে চলে আসবে, রাইট। দেখো সবগুলা ঘটনাই কিন্তু তোমরা বলে ফেলেছো। আসলে কি হচ্ছে, যখন হিট অ্যাবজর্ব হবে এই গ্যাস মলিকুল গুলার টেম্পারেচার বাড়বে, তার মানে হচ্ছে তাদের ওভারঅল কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। যত বেশি কাইনেটিক এনার্জি হবে এখানে, তত বেশি কাইনেটিক এনার্জিতে এই পিস্টনের যে সারফেসে আঘাত করবে, মানে বেশি ফোর্স ক্রিয়েট করবে, বেশি প্রেসার তৈরি হবে। বেশি ফোর্সের কারণে বেশি প্রেসার হবে, বেশি প্রেসারের দরুন কি হবে, পিস্টনটা ফরওয়ার্ড দিকে মানে ডান দিকে, এই যে ফরওয়ার্ড দিকে তার মুভমেন্ট হবে, কিছুটা সে সরে চলে আসবে, তাই না? দেখো মানে হচ্ছে এই সিস্টেমটা কিছুটা এক্সপান্ড হয়ে গেল। এখানে হচ্ছে যে ভলিউম ছিল সেটা হচ্ছে তার ইনিশিয়াল ভলিউম, আর এখানে যে ভলিউমটা হলো সেটা হচ্ছে তার ফাইনাল ভলিউম। তাহলে হিট অ্যাবজর্ব করার দরুন কি হলো, সিস্টেম এক্সপান্ড হলো, সিস্টেম কিছুটা সম্প্রসারিত হলো, তার ভলিউম কিছুটা বেড়ে গেল। কখন? যখন হিটটা পজিটিভ, হিটটা যখন সিস্টেম দ্বারা অ্যাবজর্ব হয়েছে। তাহলে এখানে যে যতটুকু পরিবর্তন হয়েছে, আমরা এই পরিবর্তনকে ধরি এটা হচ্ছে খুবই স্মল পরিবর্তন, সামান্য পরিবর্তন হয়েছে। ধরলাম একটা ডিভি পরিমাণ, ভলিউমের পরিবর্তন ডিভি। কি হয়েছে? ভলিউমের সামান্য পরিবর্তন হয়েছে ডিভি। ডিভি ইজ ইকুয়ালস টু কি হবে, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। টোটাল ফাইনাল ভলিউম থেকে ইনিশিয়াল ভলিউম। ফাইনাল ভলিউম কত থেকে কত পর্যন্ত সেটা আগে চিন্তা করো। ফাইনাল ভলিউম হচ্ছে এই জায়গা থেকে শুরু করে একদম এই লাস্ট পর্যন্ত, এইটুকু হচ্ছে তার ফাইনাল ভলিউম ভিএফ। দেখো এটা হচ্ছে পুরাটা ভিএফ, এই থেকে এই। আর ইনিশিয়াল ভলিউম কত, কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত হবে? তাহলে ইনিশিয়াল ভলিউমটা হচ্ছে এখান থেকে এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত যতটুকু ভলিউম। ভলিউম মানে তো তোমরা বুঝতেই পারছো যে আয়তন, তাই না? আয়তন মানে সিলিন্ডারের মধ্যে কতটুকু জায়গা হচ্ছে। পিস্টনটা যখন সরে গেল তার জায়গা বেড়ে গেল, তার মানে ফাইনাল ভলিউমটা বেশি হলো। আর ইনিশিয়াল ভলিউম ভিআই, তার মানে ইনিশিয়াল ভলিউম আগে কম ছিল। তাহলে ফাইনাল ভলিউম বেড়ে গেল, ইনিশিয়াল ভলিউম কম হলো। কোন কোন ঘটনার জন্য? যখন হিট অ্যাবজর্ব হচ্ছে এই সিস্টেম দ্বারা, যখন হিট অ্যাবজর্ব হচ্ছে। সো আমরা এই যে যে ডিভি পরিমাণ পরিবর্তন হলো, ডিভি পরিমাণ যে চেঞ্জ হলো, দেখো এই ডিভি চেঞ্জের জন্য আমরা জানি কি ফোর্স ইজ ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু, এটা যদি এক্স অ্যাক্সিসের দিকে চিন্তা করো, দেখো দেখো এটা ভলিউম পরিবর্তন ডিভি, আর এক্স অ্যাক্সিসের দিকে যদি তুমি ডিসপ্লেসমেন্ট চিন্তা করো, তাহলে এখান থেকে এই ডিসপ্লেসমেন্ট বা সরণটাকে আমরা বলতে পারি এটা ডিএক্স পরিমাণ তার সরণ হয়েছে। আমি একটা এক্সিস বরাবর যদি ধরি, ডিভি হচ্ছে ওভারঅল তার ভলিউমের পরিবর্তন, আর একদিকে সরণ কতটুকু ঘটেছে সেটা যদি চিন্তা করি, তাহলে ক্ষুদ্র পরিমাণ সরণ হয়েছে ডিএক্স। তো সেই ক্ষেত্রে আমি এফ ফোর্স কে লিখতে পারি, ফোর্স ইজ ইকুয়ালস টু কি হবে, এফ ইজ ইকুয়ালস টু কি হবে বা ওয়ার্ক ডান। আচ্ছা এফ এফ না লিখি, এফ এফ ইজ ইকুয়ালস টু, তোমরা যদি সরাসরি না বোঝো তাহলে আমি প্রেসারের মাধ্যমে লিখি। তোমরা শিখেছো না প্রেসার ইজ ইকুয়ালস টু কি, পি ইজ ইকুয়ালস টু P is equals By to A. কি, ফোর্স ডিভাইডেড বাই এ, তাই না? ফোর্স ডিভাইডেড বাই এটা তোমরা জানো। তো এখান থেকে লিখলে তোমরা ধরতে পারবা সহজে। আমি লিখলাম যে ফোর্স ইজ ইকুয়ালস টু হচ্ছে প্রেসার ডিভাইডেড বাই এরিয়া। তাহলে কতটুকু ফোর্স ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আমি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বের করে নিতে পারি, যে এফ ইজ ইকুয়ালস টু পি ইনটু এ, তাই না? তাহলে কতটুকু ফোর্স ক্রিয়েট হলো, পি ইনটু এ পরিমাণ ফোর্স ক্রিয়েট হয়েছে। এখন তাহলে ওয়ার্ক ডান কত হয়েছে, দেখো কতটুকু কাজ হয়েছে। ক্ষুদ্র পরিমাণ যেহেতু সরণ হয়েছে, তো কাজটাও তো ক্ষুদ্র হবে, তো ডি ডাব্লিউ। এখানে দেখো এইটুকু যদি আমি এক্স এর দিকে সরণটাকে ডিএক্স নেই, তাহলে আমার ওয়ার্ক ডান কত হচ্ছে, ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে, এফ ইনটু কি হবে, এফ ইনটু
dx, জানো না? কাজ ইজ ইকুয়ালস টু Yes, বল sir. ইনটু সরণ, w ইজ ইকুয়ালস টু f ইনটু x। সো আমি ক্ষুদ্র পরিমাণ, এখানে তো আসলে পিস্টনের খুব বেশি যে পরিবর্তন 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এত হবে না, খুবই সামান্য মিলিমিটার লেভেলে অল্প কিছুটা সরণ ঘটবে। এই জন্য আমরা এটাকে সরণটাকে ক্ষুদ্র পরিমাণের জন্য dw হিসেবে কনসিডার করলাম। ক্ষুদ্র পরিবর্তনের জন্য কাজটাও ক্ষুদ্র হবে, এই জন্য dw ইজ ইকুয়ালস টু f ইনটু dx। সো এখন আমরা f কে কি লিখতে পারি? f এর জায়গায় কি বলতে পারি? f ইজ ইকুয়ালস টু কি হবে? PA pa। হ্যাঁ, pa ফোর্স ইনটু এরিয়া ইনটু dx। তাহলে এখানে দেখো একটা টার্ম আসছে এরিয়া ইনটু dx, মানে কি ক্ষেত্রফল ইনটু সরণ। তো ক্ষেত্রফল ইনটু সরণকে কি লেখা যায়? কি হয়? a ইনটু dx কি হবে? ক্ষেত্রফলের সাথে যদি দূরত্ব মাল্টিপ্লাই হয়ে যায়, বা এই যে কতটুকু জায়গায় এটা মাল্টিপ্লাই হয়, তখন ফলাফলটা কি হবে? dv ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর ডিভি কি তার মনে করো উচ্চতা বা পুরুত্ব, তাহলে কি হয়ে যাবে? ভলিউম হয়ে যাবে না? আয়তন জি স্যার, হয়ে আয়তন যাবে, রাইট? dv। তাহলে পি পি ইনটু ডিভি হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ওয়ার্ক ডান আলটিমেটলি dw ইজ ইকুয়ালস টু পি ইনটু ডিভি। এটা ক্ষুদ্র পরিমাণ ওয়ার্ক ডান। এখন আমি যদি টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে, w ইজ ইকুয়ালস টু dw। এই dw এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি টোটাল ওয়ার্ক ডান পাবো। সো dw মানে হচ্ছে p ইনটু ডিভি। তাহলে আমরা দেখো p ইনটু ডিভি, পিটা কনস্ট্যান্ট থাকবে, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি ইনটু দেখো ডিভি। হ্যাঁ, সো এই ডিভি কে আমরা এখানে লিমিট বসাইতে হবে। ভলিউম পরিবর্তন তো, প্রেসার কনস্ট্যান্ট, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের ভলিউমের পরিবর্তনটা কি হবে? দেখো ভলিউমের পরিবর্তন এখানে হচ্ছে ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম থেকে পরিবর্তন হচ্ছে ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম। তাহলে w is equals to p into integration of vi to vf dv। তো dv কে আমি এই রেঞ্জের মধ্যে যদি ইন্টিগ্রেশন করি, তাহলেই ওয়ার্ক ডান পাবো। এখন কোশ্চেন হচ্ছে, যখন এক্সপানশন হয়েছে, সিস্টেমটা সম্প্রসারিত হয়েছে, তখন আমার এই ওয়ার্ক ডানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? সেটা আমার এখন কনসিডারের বিষয়, সেটা হচ্ছে মেইন লার্নিং এর বিষয় হবে, বা লার্নিং আউটকামটা এটা হবে যে আমার যদি কোনো একটা সিস্টেম হিট অ্যাবজর্ব করে, তাহলে হিটটা হচ্ছে পজিটিভ। হিট যখন অ্যাবজর্ব করে তখন হিট কি হবে? হিট পজিটিভ। এখন এই পজিটিভ হিট অ্যাবজর্বের ধরুন যে ওয়ার্ক ডানটা হবে, ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লু। দেখো ডাব্লু ইজ ইকুয়ালস হচ্ছে পি, আর ডিভি কে যদি ইন্ডিকেশন করি তাহলে হয় ভি। ভি কে যদি আমি লিমিট বসাই, পিভি ডিভি কে ইন্ডিকেশন করলে কি হবে? টোটাল ভলিউম ভি হবে, এ দেখো ভি। আর এখানে আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে ইনিশিয়াল ভলিউম ভিআই, আপার লিমিট হচ্ছে ফাইনাল ভলিউম ভিএফ। তাহলে এখানে আমি যদি বসিয়ে দেই, কিভাবে বসাইতে হয় বলো তো? ইন্ডিকেশনে কোনটা আগে বসাবো, কোনটা মাইনাস কি হবে বলো? কেউ আপার একজন বলো। লিমিট স্যার আগে আপার মাইনাস লিমিট লোয়ার দেন লিমিট। লোয়ার লিমিট। রাইট, তার মানে ভিএফ মাইনাস ভিআই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হবে। এখন দেখো, তোমাকে চিন্তা করতে হবে, আমি যেটা তোমাদের চিন্তার জন্য বলছি সেটা হচ্ছে, যখন হিট অ্যাবজর্ব হচ্ছে তখন এক্সপানশন হচ্ছে, তাই না? তো এক্সপানশন হলে কে বড়, ভিএফ বড় নাকি ভিআই বড়? pf ফাইনাল বড়। ভিএফ বড়। Yes, দ্যাট মিন্স positive. যখন, দেখো এখানে যখন কিউ পজিটিভ, তখন তোমার কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে ভিএফ ইজ গ্রেটার দ্যান ভিআই। যখন তোমার কিউ পজিটিভ, তখন কন্ডিশন কি? ফাইনাল ভলিউম ইজ গ্রেটার দ্যান ইনিশিয়াল ভলিউম। আর তাই যদি হয়, ডেফিনেটলি আমি এখানে ক্যালকুলেট করলে কখনো নেগেটিভ রেজাল্ট আসতে পারবে না। তার মানে ওয়ার্ক কি হবে? ওয়ার্ক ডান অলওয়েজ পজিটিভ। তার মানে কিউ যখন পজিটিভ, হিট যখন অ্যাবজর্ব হচ্ছে কোনো সিস্টেম দ্বারা, ওয়ার্ক ডান তখন পজিটিভ হবে। এটা ডিপেন্ড করতেছে এই যে এখানে এক্সপানশন নাকি কম্প্রেশন হবে তার উপরে, ভলিউমের উপরে। শুধুমাত্রই আমাদের ভলিউম চেঞ্জের উপরে ডিপেন্ড করবে যে ওয়ার্ক ডানটা পজিটিভ হচ্ছে, পজিটিভ ওয়ার্ক ডান নাকি নেগেটিভ ওয়ার্ক ডান। তো এখান থেকে একটা ইনফরমেশন ওয়ার্ড আকারে বা সেন্টেন্স আকারে তোমাকে মনে রাখতে হবে, ওয়ার্ক ডান পজিটিভ মানে কি। পজিটিভ ওয়ার্ক ডান পজিটিভ বলতে কি বোঝায়, তুমি দুইটা মিনিং মনে রাখতে হবে। একটা হচ্ছে যে সিস্টেমটা এক্সপান্ড হবে। ওয়ার্ক ডান পজিটিভ বলতে কি বোঝায়? সিস্টেম এক্সপান্ড হবে। ওয়ার্ক ডান পজিটিভ মিন্স সিস্টেম উইল বি এক্সপান্ডেড, সিস্টেম এক্সপান্ড হবে। এবং ওয়ার্ক ডান পজিটিভ বলতে কি বোঝানো হচ্ছে? যে বাইরে থেকে ওয়ার্কটা করা হবে।
ওয়ার্কটা কি হচ্ছে, বাইরে থেকে হিট অ্যাবজর্ব করা হলো, মানে বাইরে থেকে সাপ্লাই দেওয়া হবে এনার্জি। যখন বাইরে থেকে সাপ্লাই দেওয়া হবে তখন সিস্টেম যে কাজটা করবে ওই এনার্জি অ্যাবজর্ব করার মাধ্যমে, তখন যে ওয়ার্ক ডানটা হবে পজিটিভ। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, এখন যদি আমি রিভার্স ঘটনা চিন্তা করি, রিভার্স ঘটনা মানে হচ্ছে আমি ডান পাশে যে ডায়াগ্রামটা ড্র করেছি এখানেও সিমিলার অ্যারেঞ্জমেন্ট, একই ধরনের গ্যাস মলিকুল আছে, তাহলে যদি রিভার্স হয়, রিভার্সের ক্ষেত্রে কি হবে, কোন ঘটনাটা রিভার্স হবে? আমার লেফট সাইডের ঘটনা থেকে রাইট সাইডের ঘটনাটা অপোজিট, তাহলে অপোজিট কোন সেন্সে হবে বলো তো? ভলিউমটা ছোট হয়ে যাবে, ভলিউম ভলিউম কমবে স্যার। ভলিউম কমে যাবে, তাই না? কখন ভলিউম কমতে পারে? ভলিউম কখন কমতে পারে? যখন এখান থেকে হিট সরিয়ে নেওয়া হবে, তাই না? কি হবে? রিলিজ হবে স্যার, হিট যখন Release. রিলিজ হবে, রাইট। এই জিনিসটা বুঝতে হবে যে হিট যখন রিলিজ হবে, আর হিট রিলিজ হওয়া মানে কি ধরনের হিট? নেগেটিভ হিট। আর যখনই হিট রিলিজ হবে তখন সম্প্রসারিত না হয়ে কি হয়ে যাবে? সংকুচিত হয়ে আসবে। তার মানে এখানে দেখো তার কিন্তু আর এক্সপানশন না হয়ে কম্প্রেসড হয়ে চলে আসছে। এই যে ভলিউমটা কমে গেল, এই যে ভলিউমটা কমে গেল, তার মানে এই হচ্ছে তার ফাইনাল ভলিউম, আর এই হচ্ছে তার ইনিশিয়াল ভলিউম। তো সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে? তোমরা খুব সিম্পল ভাবে বুঝতে পারছো যে ফাইনাল ভলিউম যখন স্মলার, তার মানে আমি এখানে কন্ডিশনটা লিখে ফেলি, কিউ যখন নেগেটিভ, তখন কিউ যখন নেগেটিভ কোনো একটা সিস্টেম যখন হিট রিলিজ করে তখন কি হবে? ফাইনাল ভলিউম ইজ লেস দ্যান ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউমটা ছোট। তাহলে ওয়ার্ক ডান কি হবে? ডাব্লিউ কি হবে তখন? W is equals to, দেখো W is equals to হচ্ছে P into, আমরা তো আগেই ক্যালকুলেশন ডেরিভেশন করেছি, VF ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। এই হচ্ছে আমাদের ওয়ার্কের ইকুয়েশন। সো তুমি যদি এখানে ভ্যালু বসাও, VF টা যদি ছোট হয় ডেফিনেটলি ছোট ভ্যালু থেকে মাইনাস বড় ভ্যালু হলে রেজাল্টটা মাইনাস হবে। সো আলটিমেটলি ওয়ার্ক ডান উইল বি মাইনাস, নেগেটিভ ওয়ার্ক ডান তখন নেগেটিভ হবে। ওকে, তার মানে যখন হিট রিলিজ হচ্ছে তখন সিস্টেম কম্প্রেসড হবে, সিস্টেম কম্প্রেসড হওয়া মানেই হচ্ছে ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ। ইজ ইট ক্লিয়ার? এই বিষয়টা কি পরিষ্কার কিনা? আর কোনো ডাউট থাকলে Yes, sir. সাথে সাথে কোশ্চেন আস্ক করো। আমি কিন্তু অনেকগুলো কন্ডিশন বলেছি, এই কন্ডিশনগুলো তোমাদের এমসিকিউ এ কাজে লাগবে, পাশাপাশি ভাইভাতে তো কাজেই লাগবে। দেখো আমি কিন্তু এখন কোনো প্রবলেমের ডিটেইলস বলবো না, ভলিউম বেড়ে গেল, ভলিউম কমে, আমি কি বলবো যে এক্সপান্ড হলো, সিস্টেমটা কি হলো? এক্সপান্ড হলো। তখন তোমাকে আমি আস্ক করবো যে ওয়ার্ক ডান কি পজিটিভ না নেগেটিভ? কি আনসার হবে? পজিটিভ। আমি আবার বলবো যে সিস্টেমটা কম্প্রেসড হয়ে গেল, সিস্টেম কম্প্রেসড হলো, তখন তোমাকে আমি আস্ক করবো যে দেন ওয়ার্ক ডান পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। এই জাস্ট এই পয়েন্টগুলো তুমি যদি বুঝে জাস্ট কি পয়েন্টগুলো একটু মাথায় রাখতে পারো, দ্যাটস অল, তাহলে তুমি যে কোনো এমসিকিউ এর কন্ডিশন খুব দ্রুত তুমি প্রসেস করে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড তুমি আনসার পেয়ে যাবে। ওকে, সো এটা গেল আমাদের সেকেন্ড লেকচারের থিওরি। আমরা সেকেন্ড লেকচারের এখন প্রবলেম সলভ করব। সেকেন্ড লেকচারের ফার্স্ট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 27। দেখো এখানে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। আমরা মিনিমাম কত এনার্জি লাগবে সেই অ্যামাউন্টটা ফাইন্ড আউট করব ইন জুলস, জুলে বের করব। রিকোয়ার্ড টু কমপ্লিটলি মেল্ট মানে কি সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে 130 গ্রাম অফ সিলভার। এটা সিলভার, তার ম্যাস হচ্ছে 130 গ্রাম ইনিশিয়ালি অ্যাট 15 ডিগ্রি সেলসিয়াস। তার ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? 15 ডিগ্রি সেলসিয়াস। সিলভার মেল্টিং টেম্পারেচার 1235 কেলভিন, এটা হচ্ছে সিলভারের মেল্টিং টেম্পারেচার। আর এখানে দেখো সি মানে হচ্ছে সিলভারের জন্য যে স্পেসিফিক হিট সেটা হচ্ছে 236 জুল পার কেলভিন, আর সিলভারের লেটেন্ট হিট হচ্ছে 105 ইন্টু 10⁻³ জুল পার কেলভিন। তাহলে আমি যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের দেখাই, জিনিসটা তোমাদের ক্যাচ করতে সহজ হবে। আমি এক টুকরা সিলভার নিয়েছি, এই হচ্ছে আমার সিলভার। আমি গোল দিয়েই দেখাইলাম, অথবা এটাকে স্কোয়ারও দেখাইতে পারতাম না, যে কোনো শেপ আমি ধরে নিতে পারি। এই হচ্ছে আমার এক টুকরা সিলভার। তো সিলভার কত টেম্পারেচার আছে শুরুতে? ইনিশিয়ালি তার টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন বলেছে সিলভারের
সরি, সিলভারের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 1235 কেলভিন। তাহলে তোমাকে চিন্তা করতে হবে, আচ্ছা 15 ডিগ্রি সেলসিয়াস কি সিলভার মেল্ট হওয়া শুরু হবে? নো No, স্যার। sir. নো, হবে না, কারণ তার মেল্টিং টেম্পারেচার বেশি। মেল্টিং টেম্পারেচার হচ্ছে 1235, সো 15-এ কখনোই মেল্ট হওয়া শুরু হবে না। তার মানে আমি যদি হিট দেই, প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে এই 15 ডিগ্রি সেলসিয়াস, প্রথম যে ঘটনাটা ঘটবে প্রথম স্টেপে 15 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস, পর্যন্ত যাবে। এটা বাড়তে 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 কোথায় চলে আসবে? এই টেম্পারেচার বাড়তে 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 1235 কেলভিনে আসবে। 1235 কেলভিন এই টেম্পারেচার পর্যন্ত রাইজ করবে। তারপরে কি হবে? এই টেম্পারেচারে রাইজ হলে মেল্ট হওয়া শুরু করবে, তাই না? এই টেম্পারেচারে রাইজ হলে কি হবে? মেল্ট হওয়া শুরু হবে। সো 15 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নাও, কেলভিনে নিলেই বুঝতে পারবো যে এত কেলভিন থেকে এত কেলভিনে আসলে কি হবে? মেল্ট হওয়া শুরু হবে। এখন মেল্ট হওয়া শুরু হচ্ছে মেল্টিং টেম্পারেচারে। তখন কি হয়? আমরা জানি যে টেম্পারেচার আর বাড়ে না, টেম্পারেচার ওই মেল্টিং টেম্পারেচারে থেকে পরিপূর্ণরূপে মেল্ট হবে। তো সেখানে সেকেন্ড স্টেপে যে হিটটা অ্যাবজর্ব হবে, সেই হিটটাকে আমরা কি হিট বলি? সেটা হচ্ছে আমাদের, দেখো, লেটেন্ট হিট বলা হয়। সেই লেটেন্ট হিট আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? কিউ, যে কতটুকু পরিমাণ হিট অ্যাবজর্ব হবে, সেটা হচ্ছে সিলভারের ম্যাস। এবং বলো তো এখানে লেটেন্ট হিট অফ ফিউশন হবে নাকি লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন হবে? Fusion হবে, sir. ফিউশন হবে। ফিউশন হবে যেহেতু মেল্টিং। তাহলে এটা আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে হিটটা অ্যাবজর্ব হচ্ছে। আর প্রথম ধাপে হিটটা অ্যাবজর্ব হচ্ছে কি পরিমাণ? Q1 পরিমাণ। সেটা কি জন্য? এই ইনিশিয়াল টেম্পারেচার থেকে তার মেল্টিং টেম্পারেচারে আসা, মানে ফাইনাল টেম্পারেচারে আসার জন্য। তাহলে Q1 যে অ্যামাউন্ট অফ হিট হবে অ্যাবজর্ব হবে, সেটা হচ্ছে m ম্যাস ইনটু তার স্পেসিফিক হিট, আমাদের যে সিলভারের স্পেসিফিক হিট ইনটু চেঞ্জ অফ দ্য টেম্পারেচার ডেল্টা টি। তাহলে দুইটা ধাপে হিট অ্যাবজর্ব করেই তাহলে সে পরিপূর্ণরূপে মেল্ট হতে পারবে। তাহলে মেল্টিং হওয়ার জন্য কিন্তু তাকে দুই ধাপে হিট অ্যাবজর্ব করতে হচ্ছে। এক ধাপে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর এক ধাপে টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না। তো প্রথম ধাপে টেম্পারেচার যেহেতু চেঞ্জ হচ্ছে, ইনিশিয়াল টেম্পারেচার থেকে তার মেল্টিং টেম্পারেচার আসতে হচ্ছে, সেই কারণে আমরা এই ইকুয়েশন চুজ করেছি এমসি ডেল্টা টি। এবং দ্বিতীয় ধাপে যেহেতু তার টেম্পারেচার কোনো চেঞ্জ হচ্ছে না, মেল্টিং টেম্পারেচারে ফিক্স থাকবে বা মেল্টিং টেম্পারেচারে কনস্ট্যান্ট থাকবে, এই কারণে আমরা ইকুয়েশন চুজ করেছি Q2 mLF, ল্যাটেন্ট হিট অফ ফিউশনের মাধ্যমে। তাহলে টোটাল কত হিট লাগবে? টোটাল Q কি হবে? Q1 plus Q2. রাইট, 1 plus 2. রাইট, এক্স্যাক্টলি। Q হচ্ছে Q1 প্লাস Q2। ওকে, সো Q1 আমরা তো ওখানে ইকুয়েশন লিখেছি mc ডেল্টা টি। তাহলে এখানে আমি লিখি Q1 হচ্ছে mc ডেল্টা টি প্লাস Q2 হচ্ছে mLF। জাস্ট এখন তুমি ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে। তাহলে ম্যাস কত ছিল? ম্যাস ছিল 130 গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করো। 130 গ্রামকে কেজিতে কনভার্ট করো, কত হয়? কত হবে? 1.3. এটাকে তুমি 0.13. 0.13 হবে, 0.13 কেজি। 1000 দ্বারা ডিভাইডেড করবো, সো 0.13 কেজি প্লাস সিলভারের স্পেসিফিক হিট দেওয়াই থাকবে। এই ভ্যালুগুলো তোমাদের কোনো হেডেকের বিষয় না যে এটা কি আমাকে মেমোরিতে মুখস্থ করে রাখতে হবে, না, এগুলো সব এভাবে দেওয়া থাকবে, ব্র্যাকেটের মধ্যে সব ভ্যালু দেওয়া থাকবে। সো 0.13 ইন্টু 236, এটা তো জুল পার কেজি পার কেলভিন আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিলো জুল আকারে দেওয়া থাকবে, তখন সেটা আবার তোমাকে জুলে কনভার্ট করে নিতে হবে। প্লাস ডেল্টা টি, চেঞ্জ অফ দ্য টেম্পারেচার। তো চেঞ্জ অফ দ্য টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার হচ্ছে 1235 কেলভিন, এটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার, মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে কেলভিনে কনভার্ট করো, কি হবে? 288 কেলভিন। ওকে, তাহলে আমরা এখানে সেটা বসিয়ে দিই, 288 কেলভিন। ওকে, 288 কেলভিন প্লাস ম্যাস সেই একই 130, কারণ মেল্ট হয়ে তো আর ম্যাস কমে যাচ্ছে না। মেল্ট হওয়া শুরু হলে কি ম্যাস কমবে? না, যেহেতু কোনো ভ্যাপার হচ্ছে না, যেহেতু কোনো এখান থেকে গ্যাসিয়াস স্টেট হচ্ছে না, সো ম্যাস কিন্তু কমে যাওয়ার কোনো সুযোগ নাই। সো ম্যাস থাকবে 0.13 এত কেজি প্লাস লেটেন্ট হিট অফ, দেখো লেটেন্ট হিট অফ ফিউশন কার জন্য? সিলভারের জন্য। এটা হচ্ছে 105, মানে 105 ইন্টু
অথবা এভাবে লিখতে পারো 1.05 ইন্টু 10 টু দি পাওয়ার 5, সেটাও লিখতে পারো, অথবা 105 ইন্টু 10 টু দি পাওয়ার 3, যেভাবে দেওয়া আছে ওভাবেই আমরা লিখে ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো কত হয় রেজাল্ট, ক্যালকুলেশন করো। স্যার 42.7 কিলো জুল। 42.17 কিলো জুল। জি স্যার। না স্যার 42.7, শুধু আচ্ছা স্যার 42.7 আচ্ছা 42.7 কিলো জুল, কিলো জুল। কিলো জুল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল, এতটুকু হিট অ্যাবজর্ব করলে এক টুকরা সিলভার যার ম্যাস ছিল 130 গ্রাম সে সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে। তারপরে আরো হিট দিলে তখন তার মেল্টিং টেম্পারেচার থেকে বাড়তে বাড়তে একটা সময় তার বয়েলিং টেম্পারেচারে চলে আসবে এবং বয়েল হওয়া স্টার্ট হবে। ওকে, সেইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। কার কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। কোনো ডাউট আছে? রেজাল্টটা চেক করে দেখি তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা। প্রথম, হ্যাঁ 4.27 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার মানে 4.27 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। তাহলে কি ঠিক আছে ক্যালকুলেশন? হ্যাঁ 42.7 ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে। ওকে ডান। কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। কোনো ডাউট? নো। এগুলা কি খুব ডিফিকাল্ট মনে হচ্ছে নাকি খুবই ইজি? নো স্যার, কেমন Easy, ডিফিকাল্ট? খুবই তেমন কোনো ডিফিকাল্ট কিছু না, তোমাদের সবকিছু কিন্তু পরিচিত বিষয়, জাস্ট একটু রিমাইন্ড মাথায় এনে সহজভাবে জিনিসগুলো থিঙ্ক করো। আর এই যে পয়েন্টগুলো বললাম, যে কি পয়েন্টগুলো যদি মাথায় রাখতে পারো দ্যাটস গুড। খুব সহজেই তুমি এমসিকিউ এবং ভাইভাতে আনসারগুলো অ্যাকুরেট করতে পারবা। ওকে, এরপরে আসো নেক্সট প্রবলেম, প্রবলেম 28। হাউ মাচ ওয়াটার রিমেইন আনফ্রোজেন, কতটুকু ওয়াটার আনফ্রোজেন অবস্থায় থাকবে আফটার 50.2 কিলোজুল ইজ ট্রান্সফার্ড অ্যাজ হিট। এত হিট ট্রান্সফার করা হবে, দেখো হিট ট্রান্সফার হচ্ছে, তার মানে আসলে মূলত স্টেট চেঞ্জের ক্ষেত্রে হচ্ছে 50.2 কিলোজুল ইজ ট্রান্সফার্ড অ্যাজ হিট ফ্রম 260 গ্রাম অফ লিকুইড ওয়াটার ইনিশিয়ালি অ্যাট ইটস ফ্রিজিং পয়েন্ট। শুরুতে কি ছিল, তার ফ্রিজিং পয়েন্টে ছিল, তো সেটাকে আমি হিট দেওয়া হয়েছে, হিট কতটুকু দেওয়া হয়েছে 50.2। 50.2 দেওয়ার পরে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, খুবই মানে সিম্পল বাট ভেরি লজিক্যাল। বলা হয়েছে এক টুকরা বরফ নেওয়া হয়েছে, বরফের ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে তার ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট কত হবে বলো তো, এখানে কিন্তু টেম্পারেচার মেনশন করে নাই। 0 ডিগ্রি স্যার। রাইট, 0 ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়াল। তাকে হিট দেওয়া হচ্ছে, হিট দেওয়া হচ্ছে একটা সময় পরে বলা হলো যে কতটুকু আনফ্রোজেন, আনফ্রোজেন অবস্থায় রয়েছে। আনফ্রোজেন অবস্থায় মানে কি, এটা থেকে রিমেইন আনফ্রোজেন মানে এই ফ্রিজিং পয়েন্ট, ইনিশিয়ালি ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি। দেখো না, আমি একটু উল্টা ভাবে বলেছি, আমাকে ইরেজ করে আসলে এটা একটু কারেক্ট করতে হবে। আমি শুরুতেই বরফে চলে গিয়েছি, এটা বরফটা হচ্ছে তার লাস্ট স্টেট, আমি শুরুতেই বরফ ধরে রিভার্সের দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু তা না। বিষয়টা হচ্ছে শুরুতে ওয়াটার আছে, শুরুতে হচ্ছে ওয়াটার, এভাবেই দেই ওয়াটারকে, হ্যাঁ এভাবে দিলাম, আর দুইটা ড্রপ দিলাম, যেহেতু আসলে 0 ডিগ্রিতে আছে কিছুটা বরফ হয়ে যেতে পারে, এই অবস্থা দেখালাম। তো এই ইনিশিয়ালি হচ্ছে তার ফ্রিজিং পয়েন্টে আছে, তার মানে এই ওয়াটারটা 0 ডিগ্রিতে আছে। এখন এখান থেকে হিট দেওয়া হচ্ছে না, বরঞ্চ হিট এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তাকে আরো কুল করা হচ্ছে, এখান থেকে হিট রিলিজ করে দেওয়া হচ্ছে, হিটটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। ওকে, এভাবে দাও, আউটার দিকে আরো দিব, যেহেতু বোঝা যায় হিটটা রিলিজ হচ্ছে, হিটটা সরে যাচ্ছে এখান থেকে। তো 0 ডিগ্রিতে শুরুতে ছিল ওয়াটার, 0 ডিগ্রির ওয়াটার, এখান থেকে হিটটাকে যখন আমি রিলিজ করে নিব আস্তে 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 ফ্রোজেন হবে। ফ্রোজেন হবে মানে হচ্ছে বরফ জমা হবে। সো কিছু সময় পরে যখন আমি 52 কিলোজুল পরিমাণ হিট এখান থেকে সরিয়ে নিলাম, 50.2 কিলোজুল পরিমাণ হিট এখান থেকে সরিয়ে নেওয়া হলো, ট্রান্সফার করা হলো, এই যে এটা যখন সরিয়ে নেওয়া হলো, তখন ওই অবস্থায় বলা হচ্ছে যে কতটুকু আনফ্রোজেন অবস্থায় থাকবে। তার মানে
কিছু সময় পরে যখন 50.2 কিলোজুল হিট সরিয়ে নেওয়া হয়েছে তখন কি হয়েছে, তখন কি ঘটনা ঘটছে স্যার বলো কিছু তো? বরফ হয়ে গেছে, কিছু হ্যাঁ পানি দেখো, বরফ। এই যে কিছু পরিমাণ পানি জমাট বেঁধে বরফ হয়েছে আর কিছু পরিমাণ ওয়াটার আছে, পানি আছে। তাহলে বলো তো ফাইনাল টেম্পারেচার কত হবে? এই হিটটা সরিয়ে নেওয়ার 0 পরে ডিগ্রি। ফাইনাল টেম্পারেচার কত থাকবে? 0 ডিগ্রি। ওকে, কারেক্ট আনসার। কিন্তু কেন, কেন তুমি কিভাবে স্যার বুঝতে এই পারলা জায়গায় যে ফেজ জিরো চেঞ্জ থাকবে? হচ্ছে। হ্যাঁ, ফেজ স্যার চেঞ্জ ওইটা, হচ্ছে, কিভাবে বুঝতে পারলে যে আসলে জিরোই থাকবে? কারণ হচ্ছে এখানে কিছু এখানে অংশ বলে যেহেতু আনফ্রোজেন। ওয়াটার আছে, এই যে আনফ্রোজেন থাকা মানে হচ্ছে কি কিছু অংশ ওয়াটার আকারে অলরেডি থেকে আছে, তাই না? ওয়াটার আকারে রয়ে গিয়েছে, তার মানে আইস এবং ওয়াটারের মিক্সচারের টেম্পারেচার অবশ্যই জিরো হবে। যদি জিরো থেকে কম হতো তাহলে কোনো অংশই আর ওয়াটার আকারে থাকতে পারতো না, আনফ্রোজেন কোনো পার্ট থাকতে পারতো না, টোটালি তারা ফ্রোজেন মানে আইস হয়ে যেত। যেহেতু কিছু অংশ আনফ্রোজেন রয়ে গেছে, ইভেন একটা পানির কণা থাকলেও টেম্পারেচার তো আর জিরো থেকে বাড়বে না, তাই না? বিষয়টা ধরতে পেরেছো? Yes, sir. আর কোনো ডাউট থাকলে বলতে পারো। তার মানে তার ফাইনাল টেম্পারেচারও কিন্তু ইনিশিয়াল টেম্পারেচার জিরো এবং ফাইনাল টেম্পারেচার, এখানে আমি লিখি যে ইনিশিয়াল টিআই, ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তার ফাইনাল টেম্পারেচারটাও কোনোভাবে চেঞ্জ হবে না, যেহেতু পানি এবং বরফের মিক্সচার, সো অবশ্যই 0 ডিগ্রি থাকবে, ফাইনাল টেম্পারেচারও 0 ডিগ্রি থাকবে। তাহলে এখানে আমরা যদি হিটের ক্যালকুলেট করতে চাই কিউ, সেটা কি আমি এমসি ডেল্টা টি এর মাধ্যমে করতে পারবো? নো স্যার, এমএলএফ। এমএলএফ এর মাধ্যমে করতে হবে। তাহলে এখন আমি দেখি, আমি হিসাব করব যে এই পরিমাণ হিট সরিয়ে নিলে কতটুকু বরফ জমাট হয়েছে, আমি সেটা আগে প্রথমে ক্যালকুলেট করব। কতটুকু আইস ক্রিয়েট হয়েছে বা কতটুকু ফ্রোজেন হয়েছে, সেই ফ্রোজেনের অ্যামাউন্টটা আমি ক্যালকুলেট করব। কিভাবে? দেখো সেটা আমি বের করতে পারি। আমি এই অ্যামাউন্ট অফ হিট ইজ ইকুয়ালস টু, যেহেতু এখানে টেম্পারেচারের চেঞ্জ হয় নাই, সেহেতু এম ইনটু এল কি হবে এখানে বলো তো? ভ্যাপারাইজেশন হবে না এফ? এখানে কিন্তু এফই হবে। তোমার ওই মেল্ট হওয়ার ক্ষেত্রেও ফিউশন, আবার তোমার জমাট বাঁধার ক্ষেত্রেও ফিউশন, দুইটা কিন্তু একই সিম্বলের মাধ্যমে দেখানো হয়। বরফ মেল্টিং এর ক্ষেত্রেও সেটাকে আমরা ফিউশন বলি, আবার বরফ জমাট বাঁধা হলেও রিভার্স হলেও সেই একই ঘটনা, এবং সেটাও লেটেন্ট হিট অফ ফিউশন, এম ইনটু এল এফ। তো এখান থেকে কতটুকু বরফ জমাট বেঁধেছে আগে সেটা বের করি। এম ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এল এফ। কিউ এর ভ্যালুটা তো আমাদের দেওয়াই আছে, কিউ এর ভ্যালু হচ্ছে 50.2 কিলোজুল। সো এটাকে আমরা জুলে কনভার্ট করব, মাল্টিপ্লাই 1000, দ্যাট মিন্স 10⁻³ ডিভাইডেড বাই আইসের জন্য লেটেন্ট হিট এর ভ্যালু দেওয়া আছে। দেখো আইসের লেটেন্ট হিট হচ্ছে 333 কিলোজুল পার কেজি, তো এটাকে জুলে নিলে সেটা হচ্ছে 333 ইন্টু 10⁻³ জুল পার কেজি। তো সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, 333 ইন্টু 10⁻³। সো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো যে কতটুকু আইস এখানে জমা স্যার হয়েছে বা 0.1507। 0.1507। তাহলে 2 ঘর পর্যন্তই নেই, কোনো সমস্যা নেই। 0.15 এত কেজি বরফ জমাট বেঁধেছে। তাহলে কতটুকু আনফ্রোজেন রয়েছে? আনফ্রোজেন কতটুকু তাহলে কিভাবে বের করবে বলো তো? ফ্রোজেন হচ্ছে টোটাল থেকে এটা অতটা, টোটাল থেকে এটা মাইনাস। ভেরি গুড। সো আমার টোটাল যে অ্যামাউন্ট ছিল সেটা থেকে আমি মাইনাস করে দিব। সো আনফ্রোজেন পার্ট থাকবে। টোটাল ম্যাস কত আমাকে শুরুতেই বলে দিয়েছে, যে ম্যাস ছিল হচ্ছে 260 গ্রাম, তার মানে 0.26। সো আনফ্রোজেন পার্ট থাকবে 0.26 এত কেজি, মাইনাস আমার যতটুকু জমাট বেঁধেছে ফ্রোজেন হয়েছে সেটা হচ্ছে 0.15 কেজি। 0.15 মাইনাস করে দাও এত কেজি, মাইনাস করলেই আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। দেখো কত হয়, 0.11। 0.11 কেজি। এটাই হচ্ছে আমাদের আনফ্রোজেন পার্ট। ওকে, যদি তোমার এমসিকিউ অপশন গ্রামে থাকে তাহলে তুমি এটাকে গ্রামে কনভার্ট করে ম্যাচ করবা যে কোনটা কারেক্ট আছে। সো এই হলো আমাদের দুইটা প্রবলেম, আমাদের সেকেন্ড লেকচারের দুইটা প্রবলেম কমপ্লিট হলো। এটা এরপরে আমরা থার্ড লেকচারে চলে যাব। সো থার্ড লেকচারে যাওয়ার আগে যদি কোনো কোশ্চেন থাকে কারো, আলোচনা করতে পারো। আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমাদের এমসিকিউ আকারে ফার্স্ট কুইজে থাকতে পারে। যে যে আলোচনা করেছি
যদি ক্লিয়ার বুঝতে পারো খুব সহজে এই আনসারগুলো করতে পারবো আশা করি। আর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারো। ওকে, তাহলে আমরা এখন যেটা স্টার্ট করব আমাদের থার্ড লেকচার 3 সেটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। সো আমরা এই লেকচার 2তে যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো একটা সিস্টেম যদি হিট অ্যাবজর্ব করে বা কোনো একটা সিস্টেম যদি হিট রিলিজ করে তো সেখানে ওয়ার্ক ডান হয়। ওকে, এখন আমাদের নর্মাল ফিজিক্সে ওয়ার্ক ডান যে বিষয়টা হয়, ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে হচ্ছে পজিশনের উপরে। ফিজিক্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান ডিপেন্ড করে কিসের উপরে? পজিশনের উপরে। দেখো এফ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, তাই না? আমি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডি অথবা এক্স দিয়েও লিখতে পারো, এফ ইন্টু ডি, তার মানে সম্পূর্ণরূপে ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে। নর্মালি আমাদের মেকানিক্সে থার্মোডাইনামিক্সের বিষয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করো, ওয়ার্ক ডান বিষয়টা হয় কি, আমি যদি ইনিশিয়ালি এখান থেকে শুরু করি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট, আমি যদি আবার ঘুরে আবার ইনিশিয়াল পয়েন্টে চলে আসি তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্স বা অ্যাকর্ডিং টু দ্য মেকানিক্স আমার ওয়ার্ক ডান কি হবে বলো তো? ওয়ার্ক ডান তখন ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে 0, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0। আমি ইনিশিয়াল পয়েন্ট থেকে ঘুরে আবার ফাইনালি আসলাম, কিন্তু সেক্ষেত্রে ওয়ার্ক ডান 0। বাট এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক ডান 0। বাট থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডান কিন্তু সেই ক্ষেত্রে 0 না। থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডান 0 না। ক্লিয়ার? থার্মোডাইনামিক্সে সেই ক্ষেত্রেও কিছু ওয়ার্ক ডান, এই রিভার্স ঘুরে আসার জন্য ওভারঅল একটা ওয়ার্ক ডান হয়। এবং থার্মোডাইনামিক্স বলে যে ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য পাথের উপরে ডিপেন্ড করে, অবস্থানের পরিবর্তনের উপর ডিপেন্ড করে, সেটা যেভাবেই পরিবর্তন হোক না কেন সেখানে কিছু ওয়ার্ক ডান হয়। তো সেই জন্য আমাদের থার্মোডাইনামিক্সে ওয়ার্ক ডানকে একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, বাট একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা ওয়ার্ক ডানকে ক্যালকুলেট করতে পারি, বা আমরা এখান থেকে বলতে পারি যে থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডান ডিপেন্ডস অন দ্য পাথ। যেটা বলা হয়েছে মেকানিক্সে যে থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডান নট ডিপেন্ডস অন দ্য পাথ। অনেক হাজার হাজার ঘুরেও যদি তুমি আগের অবস্থানে চলে আসো তো সেই ক্ষেত্রে বলে যে ওয়ার্ক ডান 0, তার মানে পাথের উপরে সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। হাজার ঘুরে আসছে, এই যে পাথগুলা ট্রাভেল করেছে বলেছে যে নিট ওয়ার্ক ডান হয়ে যাচ্ছে 0 যদি সে আগের অবস্থানে ফিরে আসে, তার মানে তার যদি ডিসপ্লেসমেন্ট না থাকে তাহলে তার কোনো ওয়ার্ক ডানও নাই। বাট থার্মোডাইনামিক্স সেটা বলে না, থার্মোডাইনামিক্স বলে যে এটা পাথের উপরও ডিপেন্ড করে, ওয়ার্ক ডানটা পাথের উপরও ডিপেন্ড করে। তো সেটা কিভাবে এক্সপ্লেইন করেছে তারা? সেটা ডায়াগ্রামের মাধ্যমে, যে ডায়াগ্রামকে আমরা বলি পিভি ডায়াগ্রাম। এটাকে বলা হয় প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম। প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রামকে বলা হয় পিভি ডায়াগ্রাম। তোমাকে যদি ভাইভাই আস্ক করা হয় হোয়াট ইজ পিভি ডায়াগ্রাম, তোমার স্ট্রেট ফরওয়ার্ড আনসার হবে হচ্ছে pressure versus volume diagram is called PV diagram by which we can calculate the work done. We can calculate the work done বললে রং হবে, তোমাকে বলতে হবে we can calculate the thermodynamical work done. ওকে, সো তোমাকে পিভি ডায়াগ্রামে কোন দিকে আমাদের প্রেসার থাকবে? ওয়াই অ্যাক্সিসের দিকে প্রেসার থাকবে, আর এক্স অ্যাক্সিসের দিকে ভলিউম থাকবে। ওকে, ভলিউম এবং প্রেসারের মাধ্যমে আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারি। সো এই যে ক্যালকুলেশন ওয়ে ডায়াগ্রামের মাধ্যমে, সেটাকেই বলা হচ্ছে পিভি ডায়াগ্রাম। এখন কোশ্চেন হচ্ছে ডায়াগ্রাম থেকে কিভাবে ক্যালকুলেট করা হয়। প্রথমে আমরা ইনফরমেশন শিখলাম যে হ্যাঁ পিভি ডায়াগ্রামের মাধ্যমে থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করা যায়। নাও কোশ্চেন কিভাবে, সেটা কি ওয়েতে? আমরা তো একটা ওয়ে শিখেছিলাম ফর্মুলেটিং ওয়ে, ফর্মুলার মাধ্যমে, সেটা ছিল পি ইন্টু ডিভি। এই যে দেখো প্রেসার ইন্টু ভলিউম ডিভি, ইন্ডিকেশন ছিল এখানে, ইন্ডিকেশন। তো প্রেসার ইন্টু ভলিউম, ওকে, পি ইন্টু ভি, এভাবে চিন্তা করো। ডিভি কে আমি যদি ইন্ডিকেশন করি তাহলে কি হবে? ভি হবে। তাহলে প্রেসার ইন্টু ভলিউমের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি ওয়ার্ক ডান, সেটা ছিল আমাদের ফর্মুলেশন। এখন আমি আসছি পিভি ডায়াগ্রামে। তাহলে এই ডায়াগ্রামে কিভাবে ক্যালকুলেট করা যায়? সাপোজ একটা সিস্টেম, তার পজিশন চেঞ্জ হলো, ভলিউম চেঞ্জ হলো। ধরে নাও যে তার ইনিশিয়াল ভলিউম ছিল এখানে, এটা হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে তার ইনিশিয়াল ভলিউম ভিআই। এখানে আমি দেখো এখানে ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই বরাবর যে ভলিউম সেটা হচ্ছে তার ইনিশিয়াল ভলিউম ভিআই। এটা পরিবর্তন হয়ে ফাইনালি হয়তো এখানে চলে আসলো। তো এই বরাবর এভাবে চেঞ্জ হয়েছে। তো এখানে দেখো তার ফাইনাল ভলিউমটা হচ্ছে ভিএফ, ফাইনাল ভলিউম এটা ভিএফ। দেখো ভিআই ভিএফ, ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম,
ইনিশিয়াল ভলিউম টু ফাইনাল ভলিউম। ওকে, এখন এই ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউমের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন থেকে আমরা কিভাবে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারি? নাও দা কোশ্চেন এইটা, যে ওয়ার্ক ডান কিভাবে ক্যালকুলেট করা যায়। মাথায় রাখতে হবে যে আমাদের পিভি ডায়াগ্রাম ওয়ার্ক ডানের ক্যালকুলেশন ওয়ে হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। পিভি ডায়াগ্রামে দেখো ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এরিয়া, জাস্ট এরিয়া বললাম তাহলে বুঝতে পারবা, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে এই এই যে গ্রাফ, এখানে এই অবস্থান থেকে ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল অবস্থানে যে গ্রাফটা হচ্ছে, বা যে স্ট্রেট লাইনটা হোক আর কার্ভ লাইন হোক, যাই হোক না কেন, সেটা যা হচ্ছে সেটা যতটুকু ক্ষেত্র দখল করেছে বা যতটা জায়গা সে দখল করেছে, এই যে দেখো এখান থেকে এতটা জায়গা দখল করেছে, এই পুরা এরিয়া, এই এরিয়াটাই হচ্ছে তার ওয়ার্ক ডানের ইকুয়াল ওয়ার্ক ডান। তাহলে দেখো ওয়ার্ক ডান কি হবে? এরিয়া আন্ডার দ্য গ্রাফ, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কোনো একটা পিভি ডায়াগ্রামের এরিয়া আন্ডার দ্য গ্রাফের মাধ্যমে আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ। ওকে, তো দেখো এরিয়া আন্ডার দ্য গ্রাফই হচ্ছে ওয়ার্ক ডান। ক্লিয়ার? এখন এইটা এরিয়া কিভাবে বের করতে পারবা? কেউ কি বলতে পারবা যে এরিয়া কিভাবে বের করব? তোমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? Yes, sir. Yes, sir. জি স্যার। ওকে, তো এরিয়া কিভাবে বের করা যায়? দেখো এরিয়া বের করার জন্য আমাদের যদি রেগুলার শেপ হয় তাহলে রেগুলার শেপের এরিয়া বের করব। যদি আমাদের ত্রিভুজ হয়, ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইনটু বেজ ইনটু হাইট। যদি আমাদের রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এরিয়া কিভাবে হবে? লেন্থ ইনটু ব্রেথ। শেপটা যে আমি যেভাবে দিয়েছি সবসময় এটা হবে তা না, শেপ বিভিন্ন ধরনের শেপ হতে পারে। এখন যে শেপটা আসছে বলো তো, এই শেপের নাম কি? এখন যে এরিয়াটা আসছে, এখন যে ক্ষেত্রফলটা আসছে, এটা যে জায়গাটা দখল করছে, এটা কি ধরনের শেপ? এই শেপের নাম কি? ট্রাপিজিয়াম, রাইট। এটা একটা ট্রাপিজিয়াম। তো তোমাকে এখন যদি বলি যে এরিয়া বের করতে হবে এই ট্রাপিজিয়ামের, তুমি এরিয়া ট্রাপিজিয়ামের ফর্মুলা জানো। আর যদি ট্রাপিজিয়ামের ফর্মুলা না জানো তাহলে কি কি করতে হবে? এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ উপরের অংশ ট্রায়াঙ্গেল থাকবে, আর একটা ভাগ নিচের অংশ রেক্ট্যাঙ্গেল থাকবে। সো রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা, এবং এই ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, দুইটা যোগ করবা। আর সরাসরি তুমি রেক্ট্যাঙ্গেল মানে ট্রাপিজিয়ামের এরিয়াও নিতে পারো। কেউ কি বলতে পারবা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? কি হবে বলো তো? বলো। নো আইডিয়া, নো আইডিয়া। হাফ ইনটু প্যারালাল সাইড, তার প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, তাদের যোগফল ইনটু Plus and হাইট, ইনটু height. হাইট। মনে পড়েছে? একটা ট্রাপিজিয়ামের সরাসরি এই ফর্মুলার মাধ্যমে আমরা ক্ষেত্র মানে এরিয়া বের করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি। তো এই ধরনের রেগুলার শেপ তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে হয়তো বলা হলো যে কতটুকু ওয়ার্ক ডান হয়েছে, তো তুমি এখানে এরিয়া আন্ডার দ্য গ্রাফ নিয়ে তখন সেখান থেকে তুমি ক্যালকুলেট করতে পারবা কতটুকু ওয়ার্ক ডান হয়েছে, এবং সেই ওয়ার্ক ডানটা হবে জুল, তার ইউনিট হবে জুল। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব পিভি ডায়াগ্রামের। দেখো কিছু এক্সাম্পল আছে, যে এই ইনিশিয়াল থেকে ফাইনাল ভলিউম, যখন এখান থেকে ইনিশিয়াল ভলিউম থেকে ফাইনাল ভলিউম, আমাকে এই প্রসেসটা বলো তো, এখানে কি এখানে কম্প্রেশন হয়েছে নাকি এক্সপানশন হয়েছে? ডায়াগ্রাম 1, ফার্স্ট যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে কি এক্সপানশন হয়েছে নাকি কম্প্রেশন হয়েছে? কেউ কি বলতে পারবা? কম্প্রেশন মানে কি? কম্প্রেশন মানে হচ্ছে সংকোচন। কম্প্রেশন বলতে কি বোঝানো হচ্ছে? কম্প্রেশন বলতে সংকোচনকে বোঝানো হচ্ছে। এখানে কি সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে? একটু ভালো করে দেখে বুঝে বলো তো। সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে? দেখো এখানে সংকুচিত হচ্ছে স্যার। দেখো তোমরা কনফিউজড হয়ে গেছো। যারা সংকুচিত বলছো তারা স্যার, মনে 100% করছো যে দেখো সংকুচিত হচ্ছে কি, দেখো সংকুচিত হচ্ছে মানে কিভাবে বুঝতো? যে এই যে নিচের দিকে চলে আসছে, নিচের দিকে যেহেতু চলে আসছে তোমরা মনে করতেছো যে সংকুচিত হয়ে আসছে, জায়গাটা কমে আসছে, তাই না?
তোমরা যারা বলতেছো যে আসলে কি হয়েছে সংকুচিত, তারা কি মনে করতেছো যেহেতু উপরের জায়গাটা বড় নিচের জায়গাটা কমে গেছে এই জন্য মনে হয় সংকুচিত হয়ে আসছে। আসলে কি তার উপরে সংকোচন প্রসারণ ডিপেন্ড করে? তা না, আমাকে দেখতে হবে যে ভলিউম কি বেড়েছে না কমেছে। আমাকে কি দেখতে হবে? ভলিউম কি বেড়েছে নাকি কমেছে, তাই না? বিষয়টা ধরতে Yes, sir. পেরেছো কিনা? আমাকে Yes. দেখতে হবে ভলিউম বেড়েছে নাকি কমেছে। দেখো ফাইনাল ভলিউমের ভ্যালু হচ্ছে এটা, এক্স অ্যাক্সিসের দিকে ভলিউম, এটা হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম, তাই না? এই বরাবর ফাইনাল ভলিউম, আর এখানে এটা এক্স অ্যাক্সিসের দিকে ভলিউম, এটা হলো আমাদের ইনিশিয়াল ভলিউম। তাহলে কোনটা বড়, ফাইনাল ভলিউমের ভ্যালু বড় নাকি ইনিশিয়াল ভলিউমের ভ্যালু বড়? VF greater ভিএফ than বড়, VI. ভিএফ ইজ গ্রেটার দ্যান ভিআই। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? Positive. কি বলো, নেগেটিভ? Positive, sir. পজিটিভ হবে। পজিটিভ হবে, একটু আগেই তো আমি শিখাইলাম, তাই না? ফাইনাল ভলিউম যখন বড় তার মানে হচ্ছে এটা সম্প্রসারিত হচ্ছে, এটা কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারিত হওয়া মানে হচ্ছে ওয়ার্ক ডানটা পজিটিভ, এই কারণে দেখো ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান 0। আবার এখানে দেখো এটা প্রথম আই থেকে ইনিশিয়াল থেকে ফাইনালে আসছে, তাহলে এরিয়া কিভাবে নিব? দেখো এই যে এরিয়া নিতে হবে এক্স অ্যাক্সিস বরাবর, আমাকে স্ট্রেট লাইন ড্র করে কতটা এরিয়া, এটা একটু বাঁকানো হয়েছে, তো এই বাঁকানো হলে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে কিছুটা। তো এখানে একদম 100% অ্যাকুরেট করতে পারবো না যদি ক্যালকুলেট করতে চাও, এইটুকু হবে রেক্ট্যাঙ্গেল আর এটাকে অ্যাপ্রক্সিমেটলি ট্রায়াঙ্গেল ধরতে হবে, ধরে আমরা ক্যালকুলেশন করে বের করবো। এটা কিন্তু ট্রাপিজিয়ামও ধরতে পারো, এটা অংশটাকে ট্রাপিজিয়াম, যদিও কিছুটা কম বেশি হবে যেহেতু কার্ভ লাইন, এক্স্যাক্টলি আমরা ক্যালকুলেট করতে পারবো না, কিছুটা ইরোড থাকবে এখানে ক্যালকুলেশনে। কমপ্লিটলি একটা ট্রাপিজিয়াম ধরেও এরিয়া বের করতে পারবো, আবার এখানে দুইটা পার্ট করেও এরিয়া বের করতে পারবো, যেভাবেই করি না কেন ভ্যালুটা কি হবে, পজিটিভ। এখন এই যে পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে সেটা তোমাকে ধরতে হবে কিসের মাধ্যমে, সম্পূর্ণরূপে ভলিউম চিন্তা করতে হবে যে আসলে ভলিউমটা কি বেড়েছে নাকি ভলিউমটা কমেছে। যদি দেখো যে ভলিউম কমে আসছে ডেফিনেটলি সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, তার মানে ফাইনাল ভলিউম যখন লেস দ্যান ইনিশিয়াল ভলিউম তখন নেগেটিভ ওয়ার্ক ডান, আর ফাইনাল ভলিউম যখন গ্রেটার দ্যান ইনিশিয়াল ভলিউম ডেফিনেটলি দেন ওয়ার্ক ডান উইল বি পজিটিভ, ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান 0। সেকেন্ড অপশন দেওয়া হয়েছে, এখানে তো এক স্টেপে ভলিউম চেঞ্জ হয়েছে আর এখানে 2 স্টেপে ভলিউম চেঞ্জ হয়েছে। ফার্স্টে আই থেকে এ, প্রথম ধাপ দেখো আই থেকে এ, তারপরে কি এ থেকে এফ, দুইটা ধাপে হয়েছে, আই থেকে এ থেকে এফ এই পর্যন্ত। ডায়াগ্রামটা আমি এখানে আবার রিড্র করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো প্রথমে ধাপটা এই পরিবর্তন হয়েছে, আই থেকে ইনিশিয়াল থেকে মাঝে স্টেট এ তে আসছে, তারপরে এ থেকে ফাইনাল এফ এই পর্যন্ত আসছে। এখন যদি তোমাকে বলা হয় এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কেমন হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা কিন্তু তোমাকে বলতে হবে ভলিউম চেঞ্জের উপর ডিপেন্ড করেই। আবার যদি তোমাকে বলা হয় যে ক্যালকুলেট করে দেখাও যে কত হবে ওয়ার্ক ডান কত জুল, তো সেই ক্ষেত্রে এরিয়া ক্যালকুলেট করার মাধ্যমে ওয়ার্ক ডান বের করতে পারবা। প্রথমে আই থেকে এ, তারপরে এ থেকে এফ। তো এই ক্ষেত্রে যদি আমি এরিয়া নেই, এরিয়া নিতে হলে দেখো ইনিশিয়াল পজিশন থেকে এক্স এর দিকে তোমাকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, স্ট্রেট লাইন ড্র করলাম, ওকে স্ট্রেট লাইন আসলো এই। আবার এখানে ফাইনাল পজিশন থেকে এক্স অ্যাক্সিস এর দিকে আমাকে আরেকটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, ওকে আমি স্ট্রেট লাইন ড্র করলাম। তাহলে এই যে জায়গাটা এদিকে হচ্ছে আমাদের ভলিউম, এদিকে হচ্ছে আমাদের প্রেসার, এই যে জায়গাটা এটাই হচ্ছে কমপ্লিটলি ওয়ার্ক ডানের ভ্যালু। এই এরিয়াটা বের করলে যে রেজাল্ট আসবে সেটাই হবে কমপ্লিটলি ওয়ার্ক ডানের ভ্যালু। এখন কোশ্চেন হচ্ছে এই ওয়ার্ক ডানটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, কি হচ্ছে? Positive. পজিটিভ হবে। Positive, sir. হ্যাঁ, কিভাবে বুঝতে পারলে এটা পজিটিভ হবে, কিভাবে বসে গেল এটা VF পজিটিভ? greater than VI. দেখো এখানে দুইটা ধাপ, একটা ধাপ কি আই থেকে এ, আই থেকে এ একটা ধাপ, এখানে কি হয়েছে আই থেকে এ তে ফাইনাল ভলিউম ইজ গ্রেটার দ্যান ইনিশিয়াল ভলিউম, সো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান ডাব্লিউ কি হবে, পজিটিভ, ডাব্লিউ পজিটিভ। আরেকটা ধাপ কি, আরেকটা ধাপ হচ্ছে এ থেকে এফ, এ থেকে এফ এ কি, এ থেকে এফ এ কি বলতো, Constant. স্যার ভলিউম চেঞ্জ হয়নি। ভলিউম চেঞ্জ হয়নি, রাইট। তার মানে ভিএফ ইজ ইকুয়ালস টু ভিআই, ভলিউমের কোনো পরিবর্তন হয় না, আর যখন কোনো ভলিউমের পরিবর্তন হয় না তখন ডাব্লিউ হচ্ছে 0। ভলিউমের পরিবর্তন নাই মানে কি ওয়ার্ক ডান 0, সো পজিটিভ প্লাস 0 আলটিমেটলি ফলাফল কি হবে, আলটিমেটলি ফলাফল হচ্ছে পজিটিভ। বিষয়টা বুঝতে পেরেছো, বিষয়টা কি ক্লিয়ার? এক্ষেত্রে এই কারণে হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। তো এখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যখন ভলিউমের কোনো পরিবর্তন হয় না তখন ওয়ার্ক ডান
জিরো হবে। ভলিউমের যখন কোনো পরিবর্তন হয় না তখন ওয়ার্ক ডানটা কি হবে? ওই পোর্শনের Zero জন্য হবে। ওয়ার্ক ডান জিরো হবে। এই যে দেখো, আমি তোমাদেরকে আরো একটু ডায়াগ্রাম ক্লিয়ার করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। যদিও সময় বেশি লেগে যাচ্ছে অনেক ডিটেলস বলতে, সমস্যা নাই, আমরা স্লোই যাব, কোনো প্রবলেম নাই। দরকার হলে এক্সট্রা ক্লাস নিব সিলেবাসে। যদি এমনিতে এভাবেই শেষ হয়ে যাবে, তারপরে যদি একটু বাকি থাকে তাহলে এক্সট্রা ক্লাস নিব, বাট ক্লিয়ার হয়ে যাও, কনসেপ্টগুলো একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাও। দেখো একটা বিষয় কি, এই আমি একটা ডায়াগ্রাম ড্র করলাম, এটা কি আই থেকে সো এর জন্য ওয়ার্ক ডানটা কি হচ্ছে? এর জন্য কিন্তু আলটিমেটলি ওয়ার্ক ডানটা হচ্ছে এই দেখো এতটা পুরাটা জায়গা। শুরু থেকে আমি স্ট্রেট লাইন ড্র করলাম, এখান থেকে স্ট্রেট লাইন ড্র করলাম। সো আই থেকে এর জন্য যে ওয়ার্ক ডানটা হচ্ছে, দেখেছো, এটাও কিন্তু পুরা এই এরিয়াটা। আর বাড়তি এ থেকে এফ আসার কারণে, এ থেকে এফ এ আসলে কি ওয়ার্ক ডানের কোনো চেঞ্জ হচ্ছে না? বিষয়টা ধরতে পেরেছো কিনা? জি স্যার। তোমাদেরকে যেটা আমি বোঝাইতে Yes, sir. যাচ্ছি, দেখো এ থেকে এফ এ আমি আসছে, কিন্তু আসলে কি লাভ? আই থেকে এতে যা ওয়ার্ক স্থায়ী আছে, এ থেকে এফ এ আলটিমেটলি কোনো ওয়ার্কই হয় নাই। কেন? কারণ ভলিউমের কোনো পরিবর্তন হয় নাই। আর ভলিউমের পরিবর্তন না হলে ওয়ার্ক ডান জিরো। খুব স্বাভাবিক। এই যে দেখো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে পি ইনটু ডিভি, তাই না? পি ইন্টিগ্রেশন ডিভি। সো ভলিউমের পরিবর্তন না হলে এখানে যদি ভিএফ আর ভিআই জিরো হয়, তো এখানে বসাইলে তো ভিআই আর ভিএফ ইকুয়াল হয়, তাহলে এটা মাইনাস হলে তো আলটিমেটলি রেজাল্ট কি হয়ে যাবে? জিরো হবে। সো যখন ভলিউমের কোনো পরিবর্তন হয় না, ওয়ার্কটা জিরো হয়। থার্ড ডায়াগ্রামটা দেখো, থার্ড ডায়াগ্রামটা হচ্ছে এখানে দেখো আই থেকে এতে আসছে, এ থেকে এফ এ আসছে। তো কেউ একজন আমাকে বলো তো, আই থেকে এতে যে আসছে এখানে ওয়ার্ক ডান কত হবে? Sir, 0. Zero. আই থেকে এতে আসছে, ওয়ার্ক ডান কি হবে? জিরো। 0, ডাব্লিউ ইজ sir. ইকুয়ালস টু জিরো। নাও দ্য কোশ্চেন, কেন? ভাই এক কথায় তোমাকে আনসার দিতে হবে, কেন? Sir, কেন? volume change Volume হয়নি। constant. ভলিউম রিমেইন কনস্ট্যান্ট। কি আনসার দিবে? ভলিউম রিমেইন কনস্ট্যান্ট, সো ওয়ার্ক ডান জিরো। থার্মোডাইনামিক্সে এই কথাটা একেবারে মাথার মধ্যে সেট করে না। যদি থার্মোডাইনামিক্সে আয়তনের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন না হয়, তাহলে কাজের কোনো কাজ হয় নাই, ওয়ার্ক ডান জিরো। যেমন তোমার ফিজিক্সে মেকানিক্সে বলা হয় যে ডিসপ্লেসমেন্ট যদি না হয়, হাজার কিছু ঘটলেও যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয়, সরণ যদি না ঘটে, ওয়ার্ক ডান জিরো। একইভাবে থার্মোডাইনামিক্সেও কিন্তু এই বিষয়টা, যে ভলিউমের যদি কোনো পরিবর্তন না ঘটে, হাজার কিছু ঘটে যাক না কেন, ভলিউমের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে ওয়ার্ক ডান জিরো। ওকে, জি স্যার। সো বাকি দেখো, বাকি এ থেকে এফ এ যে আসছে, এই ক্ষেত্রে কি হবে? ওয়ার্ক ডানটা পজিটিভ নাকি নেগেটিভ? এ থেকে যে এফ এ আসছে, এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হবে? নেগেটিভ। কেন? এ থেকে এফ এ আসলে কেন নেগেটিভ? কারণ বলো, মানে কারণ চিন্তা করে আনসার বলো। এ থেকে এফ এ আসছে, নেগেটিভ হবে কি কারণে? Positive, sir. না যে নেগেটিভ বলেছিল সে কি তোমার ভুলটা বুঝতে পেরেছো? দেখো, জি এ স্যার। থেকে এফ এ আসলে তো আমার এক্সপানশন হয়েছে, ভলিউম তো বেড়ে গেল, তাই না? এই যে এইদিকে এখানে ভলিউমের ভ্যালু যদি হয় 5 সেন্টিমিটার কিউব, এখানে তো প্রায় 25 সেন্টিমিটার কিউব, সো ভলিউম বেড়ে গেল না? ভলিউম বেড়ে গেলে কেন আমার নেগেটিভ ওয়ার্ক ডান হতে যাবে? সো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান পজিটিভ, যেহেতু ফাইনাল ভলিউম ইজ গ্রেটার দ্যান, ইনিশিয়াল ভলিউম, সো ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। ওকে, সরি, ওয়ার্ক ডান পজিটিভ, আমি নেগেটিভ বলেছি ভুল করে, ওয়ার্ক ডান ইজ পজিটিভ। এখন আসো আমাদের অ্যানাদার, যে আমরা একই থার্মোডাইনামিক্সের ওয়ার্ক ডান আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। আমরা এটাকে নিজেদের নিয়ন্ত্রণে কম ওয়ার্ক বা বেশি ওয়ার্ক করাইতে পারি। তো সেই ক্ষেত্রে আমি একটু রিড্র করি ডায়াগ্রাম, তাহলে তোমাদেরকে বুঝাইতে সহজ হবে। এই হচ্ছে আমার পিভি ডায়াগ্রাম, এদিকে প্রেসার, এদিকে ভলিউম। সো দুইটা অবস্থা আমার, এই হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থা, এই হচ্ছে আমার ফাইনাল অবস্থা। ওকে, এখন দেখো, আমি কিন্তু চাইলে ইনিশিয়াল অবস্থা থেকে ফাইনাল অবস্থায় এভাবে যেতে পারি। দেখো আমি এই তিনটা স্টেপে গেলাম। এখানে আই থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে, যদি একটু বাঁকা হয়ে গেছে তোমরা বুঝতে পারবে আশা করি, সো ডি থেকে এফ, এই ধাপে আমি গেলাম। এটা হচ্ছে ইনিশিয়াল আই থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ। তো এই ক্ষেত্রে যতটুকু ওয়ার্ক ডান হয়েছে, সেই ওয়ার্ক ডান কতটুকু হবে? কেউ কি বলতে পারবা এই ক্ষেত্রে ওয়ার্ক ডান কত? আই থেকে সি তে ওয়ার্ক ডান, প্রথমে বলো আই থেকে সি তে ওয়ার্ক ডান কত? আই থেকে সি Sir, তে 0.
আই থেকে সি তে 0, আর সি থেকে ডি তে ওয়ার্ক ডান কতটুকু হবে? এই যে দেখো নিচের অংশটা, তাই না? শুধুমাত্র এই নিচের অংশটা। আর ডি থেকে আবার এফ এ কিন্তু 0, ডি থেকে এফ এ কি হবে? ডি থেকে এফ এও ওয়ার্ক ডান 0। সো আলটিমেটলি এতটুকু ওয়ার্ক ডান। যদি এইভাবে আসে আই থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এফ, সামান্য একটু ওয়ার্ক ডান হলো না, কারণ এরিয়া খুবই ছোট। এখন আমি এই কাজটাই এভাবে না করে আমি কি করলাম, আমি এখানে গেলাম, এখানে আসলাম, এখানে আসলাম, আমি এই ধাপে আসলাম, আই থেকে জি তে গেলাম, জি থেকে এইচ এ গেলাম, এইচ থেকে এফ এ আসলাম, তাহলে ওয়ার্ক ডান কি হলো? তখন কি ওয়ার্ক ডান কম হলো নাকি অনেক গুণ বেশি হলো? তখন দেখো ওয়ার্ক ডান কিন্তু এই পুরাটা ওয়ার্ক ডানটা একই অবস্থানে চেঞ্জ হয়েছে, একই ইনিশিয়াল অবস্থা থেকে একই ফাইনাল অবস্থায় আসছে, আই থেকে এফ এ আসছে, কিন্তু ওয়ার্ক ডানটা অনেক বেশি হলো। আর যখন আমি এইভাবে গেলাম তখন ওয়ার্ক ডানটা অনেক কম হলো। তার মানে এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে আমরা চাইলে ওয়ার্ক ডানটাকে কন্ট্রোল করতে পারি। চাইলে আমি একই অবস্থান পরিবর্তনের জন্য অনেক বেশি কাজ করে ওই অবস্থায় যেতে পারি, আমি চাইলে অনেক কম কাজ করে ওখানে যেতে পারি। ওকে, সো এই থার্মোডাইনামিক্স এর এই কনসেপ্টটা কাজে লাগে যে একটা কম কাজ করে আমি বেশি ফল পাবো নাকি বেশি কাজ করে কম ফল পাবো, সেটা আমরা বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্ট করার মাধ্যমে সেই জিনিসটা কন্ট্রোল করে আমরা বেশি ইফিশিয়েন্ট ইঞ্জিন বা বেশি ইফিশিয়েন্ট মেশিন তৈরি করতে পারি। তো এটাই বোঝানো হচ্ছে যে আমরা থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডানকে চাইলে কন্ট্রোল করতে পারি। আমরা আমাদের নিয়ন্ত্রণে কম ওয়ার্ক করায়ে বেশি ভলিউম চেঞ্জ করাতে পারি, আবার বেশি ওয়ার্ক করায়ও কম ভলিউম চেঞ্জ করতে পারি। এই বিষয়টা চাইলে টিউন করা যায় বা চাইলে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এরপরে আসো রিভার্স যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে যখন নেগেটিভ, দেখো ফাইনাল থেকে ইনিশিয়াল, এই যে এইভাবে চেঞ্জটা হয়েছে, দেখো চেঞ্জটা কিভাবে হয়েছে, এই যে অ্যারোটা এইদিকে, অ্যারো এইদিকে, তার মানে তার শুরুটা কোথায় ছিল? শুরুটা হচ্ছে এখানে আর শেষটা হচ্ছে এখানে। এখানে ওয়ার্ক ডানটা কি হবে বলো তো? এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হবে? নেগেটিভ। এই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে, কারণ হচ্ছে তার ফাইনালে যে অবস্থানে আসছে সেটা হচ্ছে তার, দেখো সেই ক্ষেত্রে ভলিউমটা কম, মানে এখানে কম্প্রেশন হয়েছে। এখানে তার যে ভলিউম, এখানে যদিও এফ লিখছে, আসলে লেখা উচিত এটা এভাবে, এটা ইনিশিয়াল, মানে আগের সাথে মিল রাখার জন্য, তোমাদের বোঝানোর জন্য এভাবে দেওয়া হয়েছে যাতে বুঝতে পারো এটার সাথে কম্প্রেশন হয়েছে। তো শুরুটা এখানে আর এ হচ্ছে তার ফাইনাল। তাহলে আমরা কি বলতে পারি যে ফাইনাল ভলিউম ইজ লেস দ্যান দ্য ইনিশিয়াল ভলিউম। ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউম থেকে লেস। তো লেস হলে এখানে কি হবে? ওয়ার্ক ডান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ডেফিনেটলি ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ। নেগেটিভ মানে লেস দ্যান 0। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডায়াগ্রাম, যেটা দিয়ে বোঝানো যায় যে মেকানিক্যাল ওয়ার্ক ডান আর থার্মোডাইনামিক্যাল ওয়ার্ক ডানের মধ্যে ডিফারেন্ট। মেকানিক্যাল ওয়ার্ক ডান কি বলে যে আই থেকে এফ এ আসলে, এফ থেকে আবার আই তে গেলে আলটিমেট ওয়ার্ক ডান কিন্তু 0। আলটিমেট ওয়ার্ক ডান কি হয়? 0। মানে আমি এখান থেকে এই গেলাম, যে আবার এখানে আসলাম, তো মেকানিক্স কি বলে? মেকানিক্স বলে যে কোনো ওয়ার্ক ডান হয় নাই, মেকানিক্স অনুসারে কোনো ওয়ার্ক ডান নাই, কাজ 0, যেহেতু ডিসপ্লেসমেন্ট নেই, ওয়ার্ক ডান 0। কিন্তু থার্মোডাইনামিক্সে বলে যে যদি ভলিউমটা পরিবর্তন হয়, যাওয়ার সময়ও কিছু ওয়ার্ক ডান হবে, হ্যাঁ যাওয়ার সময়ও কিছু ওয়ার্ক ডান হবে, আবার একইভাবে ব্যাক করলেও সেটা হুবহু একইভাবে ব্যাক করতে পারবে না, এখানে ফ্রিকশন বা অন্যান্য কারণে কিছু ওয়ার্ক ডান আরো হবে। সো যাইতেও কিছু ওয়ার্ক ডান হবে, আবার ব্যাক করতেও কিছু ওয়ার্ক ডান হবে। আলটিমেটলি নিট ওয়ার্ক ডান নেভার ক্যান বি 0। কোনো একটা সিস্টেমের নিট ওয়ার্ক ডান কখনো 0 হতে পারে না অ্যাকর্ডিং টু দ্য থার্মোডাইনামিক্স। যেখানে মেকানিক্সে আমাদের ওয়ার্ক ডান 0 হতে পারে যদি ডিসপ্লেসমেন্ট না থাকে, বাট নিট ওয়ার্ক ডান একটা সিস্টেমের ওভারঅল নিট বা সব মিলিতভাবে, সবকিছু মিলিতভাবে ওয়ার্ক ডান ইজ গ্রেটার দ্যান 0। যদি রিভার্সও হয়, একই অবস্থান শুরু থেকে আই থেকে এফ এ আসছে, এফ থেকে আবার একইভাবে যদি ব্যাক করে আইতে আসে, তাহলে আমাদের মেকানিক্স অনুসারে নিট ওয়ার্ক ডান 0 হলেও অ্যাকর্ডিং টু দ্য থার্মোডাইনামিক্স এর এই নিট ওয়ার্ক ডান নেভার ক্যান বি 0। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। স্যার Yes, আমাদের sir. অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ নিব, অ্যাটেন্ডেন্স জাস্ট 5 মিনিটস সময় থাকলেই হবে। 53 নিয়ে নিব এখন, আজকে এই পর্যন্তই। সো আজকে যদি কোনো কোশ্চেন থাকে কনসাল্টিং টাইমে আমাদের নক করতে পারবা। কনসাল্টিং টাইমটা আমি দিইনি, এখনো দিয়ে দিব ভেরি সুন, খুব দ্রুতই তোমাদের আমি পোস্ট সেকশনে কনসাল্টিং টাইমটা দিয়ে দিব, পোর্টালেও দিয়ে দিব এবং এখানেও দিয়ে দিব, আজকের মধ্যে হয়তো আশা করি দিয়ে দিব। আর হচ্ছে
কোনো কোশ্চেন থাকলে টুকে রাখো, নেক্সট ক্লাসেও করতে পারবা, বা কনসাল্টিং টাইম তো এখন আসলে সব দিনই কনসাল্টিং টাইম, যেহেতু অনলাইনে, ক্যাম্পাসে না, ক্লাস টাইমের বাইরে। ক্লাস টাইমটা তো পোর্টালে দেখতে পাও, ও টাইমের বাইরে সব টাইমই বলা যায়। আপাতত সব টাইমই হচ্ছে কনসাল্টিং টাইম, যে কোনো সময় নক করতে পারো, যে কোনো অড টাইম বাদে। অড টাইম হলে মেসেজ দিয়ে রাখো, আমি পরে তো হয়তো তোমাকে রিপ্লাই দিলাম। ওকে, এই হচ্ছে আজকের আলোচনা। এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রেসপন্স প্লিজ। শাহরিয়ার ইমতিয়াজ ফাহিম। Yes, sir. ওকে, ডান। আশরাফুল ইসলাম নিলয়। Yes, sir. ওকে, ডান। এমডি তারিফুল ইসলাম রিফাত। Yes, sir. ওকে, ডান। রেদওয়ান ইসলাম, অ্যাবসেন্ট। গাজী এমডি জুবায়ের। Yes, sir. ওকে, ডান। সাইফা বিনতে শাহজাহান। Yes, sir. ওকে, ডান। শাহরিয়ার হুসাইন রাফি। Yes, sir. ওকে, ডান। সাজ্জাদুল আলম। Yes, sir. ওকে, ডান। এমডি মিসবাউল কবির। Yes, sir. ওকে, ডান। শাইলা মনি। Present, sir. ওকে, ডান। MARM সৌরভ। Present, sir. ওকে, ডান। সীমান্ত সাহা। Yes, sir. ওকে, ডান। সাজ্জাম হুসাইন সাফাত। Present, sir. ওকে, ডান। সুমন হুসাইন। Yes, sir. ওকে, ডান। মাহেদি হাসান। মাহেদি হাসান। Present, sir. ওকে, ডান। খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ, অ্যাবসেন্ট। অন্তু দাস। Yes, sir. ওকে, ডান। মিদ্ধাত গনি ফাহিম। মিদ্ধাত গনি ফাহিম। Present, sir. ওকে, ডান। ইয়াসির আরাফাত। Present, sir. ওকে, ডান। এমডি হাবিবে হাসান। Present, sir. ওকে, ডান। সাব্বির সোহাগ। Present, sir. ওকে, ডান। তাসমিম হাবিব মালিহা। Present, sir. ওকে, ডান। ওকে, নেক্সট। এমডি আবু জুনায়েদ রিফাত। Yes, sir. ওকে, ডান। এমডি তাহমিদুল ইসলাম। Yes, sir. ওকে, ডান। আব্দুল আল মাহমুদ রিয়াজ। Present, sir. ওকে, ডান। এমডি আরাফাত হুসাইন। এমডি আরাফাত হুসাইন। আরাফাত হুসাইন, অ্যাবসেন্ট। সুলতান মাহমুদ। Yes, sir. ওকে, ডান।
গোলাম মোর্শেদ নিলয়, গোলাম মোর্শেদ নিলয়, নিলয় অ্যাবসেন্ট, গোলাম মোর্শেদ নিলয় অ্যাবসেন্ট। ইরফানুল ইসলাম রাহিদ, Sir. ওকে ডান। ইস্তিয়াক শাহরিয়ার, Present, sir. ওকে ডান। সারা মাহজাবিন রিধিতা, Present, sir. ওকে ডান। তানভীরুল হাসান ভুইয়া, তানভীরুল হাসান ভুইয়া অ্যাবসেন্ট। তানভীরুল হাসান। যাদের ক্লাস আছে লিভ নিয়ে নিতে পারো, যদি কোনো কোশ্চেন না থাকে। ক্লাস থাকলে তোমাদের যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে লিভ নিতে পারো। শেখ তানভীর আলম, শেখ তানভীর আলম, Sir. Sir, present, sir. ওকে ডান। দারুইশুল ইসলাম, Present, sir. ওকে ডান। অনন্যা কুমকুম রশিদ, Present, sir. ওকে ডান। শাহরিয়ার খান সুপ্ত, Yes, sir. ওকে ডান। কাজী সম্রাট, Yes, sir. ওকে ডান। ইস্তিয়াক মাহমুদ রুদ্র, Yes, sir. ওকে ডান। এমডি শিহাব সাহারার অয়ন, শিহাব সাহারার অয়ন আপনাকে কি ইনবক্সে মেসেজ করেছিল ক্লাসের আগে মেসেজ করেছে। জি স্যার। আচ্ছা আমি তো খেয়াল স্যার করি। ভাইয়ের বিয়ে তো তাই। ও আচ্ছা ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে নো এনিওয়ান এলস, আর কেউ বাদ আছো? নো। সো ঠিক আছে তাহলে তোমরা লিভ নিতে পারো। সো নেক্সট ক্লাস টুয়েসডে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কুইজ ওয়ালাইকুম আসসালাম। কবে হবে? কুইজ হবে নেক্সট ক্লাসের পরে, মানে 4 নাম্বার নেক্সট ক্লাস, 4 নাম্বার ক্লাস তো 5th নাম্বার ক্লাসে হবে সানডেতে, মানে নেক্সট সানডে। আজকে সানডে, নেক্সট সানডেতে হবে। স্যার হ্যাঁ বলো। এমডি তামিদুল ইসলাম বলছিলাম স্যার। হ্যাঁ বলো। লাস্ট ক্লাস স্যার আমি অ্যাটেন্ড ছিলাম, বাট হচ্ছে লাস্টের 5 মিনিটে আর কি নেট কানেকশনটা স্যার ডিসকানেক্ট হয়ে যায় আর কি। তাহমিদুল ইসলাম, তাহমিদুল জি, স্যার। ইসলাম আইডি বলো। আইডি হচ্ছে স্যার পেয়েছি। 18। আচ্ছা এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম, আমি ইয়ে থেকে টিমস থেকে চেক করে তারপরে তোমার এটা রিভিউ করে দেখবো, যে আমি টিমস থেকে ডাউনলোড করে রাখি, তো তুমি একবার জয়েন করলেও ওখানে রেকর্ড থাকবে। আমি স্টার্ট দিয়ে প্রেজেন্ট লিখে রেখেছি। ওকে ওকে চেক করে আমি তারপরে জানাবো, মানে দিব এখানে। ওকে আর থ্যাংক কারো ইউ কোনো কোশ্চেন? ওকে ওয়েলকাম। Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কোনো কোশ্চেন আছে? তানভীরুল ইসলাম ভুইয়া and তাসিন হাবিব মালিহা, any question? No.